এটা তো কোয়াইট অ্যাবসার্ড একটা ব্যাপার। এটা একটা কাল্পনিক ব্যাপার, এটা হবে না। এটা আমরা 4 থেকে 5,000 মেগাওয়াট আসতেছে, এটা ডে বাই ডে কমতেছে। এটা ভবিষ্যতে আসতে যদি হয় আমাদের নতুন গ্যাসের কূপ আসতে হবে অথবা এফএসআরিও আসতে হবে। সেটা আমরা ভিজিবল এখনো দেখতেছি না। ভিজিবল যদি এখনো না দেখি, এফএসআরিও যদি কাজও শুরু করি আমরা, আজকে 2 বছর লাগবে। তো কাজে 28-30 সালের মধ্যে এটা অসম্ভব একটা ব্যাপার। আর এই পাওয়ার তার মানে এটা হলো অন্য মেকানিজমে যাবে। এই সেইটারও তো বোধহয় একটা দেওয়া আছে পিএসএসপি তে, যে কিভাবে আছে সেইখান থেকে ওই ফুয়েল মিক্সিংটা পিএসএসপি তে যেটা আছে, পিএসএসপি তে আমরা একটা স্টোরেজ রোডম্যাপ করছি। মানে এখন যেটা হইতেছে যে আপনি দেখবেন যে 30 সালে যা হলো ডে পিকে আপনার অনেক সোলার জেনারেশন থাকবে, ইউ গেটিং এ লট অফ এনার্জি ফ্রম রিনিউয়েবলস। কিন্তু ইভিনিং এ যে আমাকে আবার তেলের মেশিন মেইনটেইন করতে হচ্ছে। বেসিক্যালি যেগুলো পিকিং প্লান্টস, পিকিং প্লান্টসের পিছনে বেসিক্যালি আমাদের 25% অফ দ্য মানি গোজ ফর পিকিং প্লান্টস। গত অর্থ বছরে আমার অ্যারাউন্ড $10 বিলিয়ন আমরা ফুয়েল কিনছি, তার মধ্যে $2.5 বিলিয়ন গেছে পিকিং প্লান্টসের পিছনে। 25%, এটার জন্য মাত্র 10% এনার্জি পাইছি। তো এই জায়গায় মানে আমরা স্টোরেজ রোডম্যাপে এটা চিন্তা করতে পারি যে পিকিং প্লান্টসকে পিকিং ব্যাটারি দিয়ে রিপ্লেস করা যায় কিনা। যেহেতু ডে পিকে আমাদের প্রচুর রিনিউয়েবলস থাকবে, ওগুলোকে আমরা যদি চার্জ করে পিকিং প্লান্টগুলোর ওইখানে যদি আমরা ব্যাটারি চার্জ করি, পিকিং সার্ভিসটা ব্যাটারি দিয়ে দিব আমরা। এরকম একটা যে কথা ছিল শাবন, সেটা কি আপনারা সামনে আনবেন না? হ্যাঁ, না সেটা কিন্তু আছে। ওইটা হলো ইয়াতে আমাদের 5 বছর প্রোগ্রামে আছে, যেমন একটা না 30 এর মধ্যে আছে। 30 আপনি ব্যাটারি কত করে আছে? আমি বলি আমাদের 5 বছর প্রোগ্রামে ছিল যে আমরা ওই ব্যাটারি স্টোরেজ রোডম্যাপের জন্য কনসালটেন্ট এনগেজ করব। কনসালটেন্ট একটা স্টাডি করে ফেলবে, করে স্টোরেজ ডিপ্লয়মেন্ট সিনারিওগুলো কি হতে পারে। তো বাই 2030 মানে উই উইল হ্যাভ সাম স্টোরেজ অ্যাজ পার প্ল্যানিং। সেটাকে এখানে আমরা পিকিং এর যে সমস্যাটা, যে আপনার পিক আওয়ারে যে আপনি তেল চালাচ্ছেন না, কিন্তু আপনি তো গ্যাস অ্যাভেলেবিলিটি সমস্যা হচ্ছে, কিন্তু ডে পিকে হলো প্রচুর রিনিউয়েবলসের আছে। এটাকে আমি চার্জ করে আমি পিক আওয়ারে ডিসকাস করবো। তাহলে আমার পিকের ফাংশনটার উপরে যে ডিপেন্ডেন্সি, কনভেনশনাল কস্টলি মানে অতি খরচের তেলের মেশিন, সেখান থেকে আমি কিছুটা বেরোয় আসতে পারবো। না এটাই তাহলে এখন আপনার হলো এই যে 27, 28, 29, 30 সালে এরপরে ফুয়েল মিক্সিংটা কি হবে, এই দিনে রাতে, তারপরে হলো মিড ডেতে কি হবে, এই সিনারিও গুলাকে নিয়ে তারপরে এটা দেখতে হবে। এখন তাইলে আমার তো মনে হয় যে আমরা হয়তো এই গাইডেন্সটা চাচ্ছি যে আমরা এই গাইডেন্সটা বেস তো আমার কাছে মনে হয় ড্রাফট যেটা পিএসএসপি, ওর ভিতরে ডাটাগুলো আছে। ওই ডাটাগুলো যদি কোনো ডাটা দেখা যায় যে ওইখানে অ্যাভেলেবল না, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যে এই ডাটাটা কি হবে। সেটাকে বেশ ধরে আমার মনে হয় আগানো যেতে পারে। আর এটা একটু আলোচনার ব্যাপার যে আমরা সালকে পাঠাই দিয়ে টার্গেট, কারণ 30-এ ধরলে একরকম হবে, 35 হলে আরেক রকম হবে, 28 হলে আরেক রকম হবে। হ্যাঁ হ্যাঁ, এটার একটা এটা এখানে টাকার আসলে টাকার অঙ্ক কি একটা দেখা যায় কিনা, আমরা কি এরকম দেখতে পারি যে টাকার অঙ্কে যদি আমরা 30 ধরি তাহলে টাকা কত লাগে, আর যদি দেখা যায় টাকা কিছু আমাদের হাতে থাকে তাহলে সামনে আর একটু আগাইলাম, অথবা 35 ধরে দেখলাম টাকায় কাভার করে না তাহলে পিছাইলাম। এটা একটা অন্তত দেখা যায় দুইটা দিক। ইপিএসএমপি থেকে মানে ফুয়েলের মিক্স মানে কোনটা থেকে কোন পদ্ধতি কতটুকু আমরা মিক্স ধরবো, কত পার্সেন্ট জেনারেশন, এই ধরনের তো কোনো গাইডলাইন আমরা দেখি না। আছে তো কত পার্সেন্ট মানে আমরা পিএসএসপি তে আছে, কত পার্সেন্ট জেনারেশন এটা পুরো ইয়ার ওয়াইজ দেওয়া আছে ফুয়েল মিক্সিং কি হবে, মানে এটা টোটাল ক্যাপাসিটি হিসেবে। কিন্তু আমরা যখন এখানে অ্যাকচুয়াল মানে ডিমান্ডটাকে সার্ভ করার জন্য আমি কোন সোর্স থেকে কতটুকু নিব আছে তো ওখানেও এজিএমপি 0 এটা একটু সাবধানে একটু ওনাকে শেয়ার করে এটা আছে ওর ভিতরে। সেটাই স্যার সাবুন স্যার দিলে তাহলে আমরা ইপিসিএমপি তে যেটা হইছে, ইপিসিএমপি তে হইলো তোমার ইপিসিএমপি ট্রান্সমিশনের একদম ফাইন টিউন লেভেলের যে জিনিসগুলো ওগুলো আসলে লোড ফ্লো লাগবে, মানে ওই সময়টা আসলে মূল হচ্ছে যে ফুয়েলের মিক্সটা স্যার আমি তো আমরা কি একটা কাজ করতে পারি, এই ডাটাগুলো তো এটা আমরা পিএসএসপি অনুযায়ী আমরা দেখব। এখন যে ডাটাটা আছে এই ডাটা অনুযায়ী সিমুলেশনে কি রেজাল্ট আসছে এটা যদি আমরা একটু এটা দেখলে পরে ডাটা চেঞ্জ করলে অটোমেটিক এটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে। প্রসেসটা ঠিক আছে কিনা একটু আমরা দেখলাম। স্যার ওই যে একটু জাহাঙ্গীর স্যারের জন্য বলি স্যার, আমরা 28 আর 30 ধরার কারণ হচ্ছে স্যার ওই যে ইপিএসএমপি তে স্যার আমরা দেখছি যে
টুয়ার জিরো ওয়েল হচ্ছে 27 সালে টার্গেট। ঠিক আছে হিসাব। হ্যাঁ, এবং হচ্ছে জিরো ক্যাপটিভ 30-এ ধরা শুনেন। এই জন্যই আমাদের স্যার এই শুনেন। টাইমলাইনটা ধরা স্যার। জিরো ক্যাপটিভ জিরো অয়েল ইজ আওয়ার ওয়ান রিকোয়ারমেন্ট। এখন আপনি এটা করতে যেয়ে যদি দেখা যায় যে আমাদের 30 ধরলে টাকা আরো কিছু থাকে, তাইলে আমরা একটু সামনে আগাইলাম, তাদের একটু নিলাম। স্টাডি করতে তো আপনি এখন হতেছে না। না, সেটা- স্টাডি সেটা করা বলতে যেতে হবে। বাজেটের যে আমাদের লিমিটেশন উনি জানেন না, তোরা টাকা থাকার চান্স নাই। না থাকলে তো কোনো কথাই নেই, টাকা না থাকলে তো কোনো কথাই নেই। টাকায় যে স্কোপ আইডেন্টিফাই হইলে অনেক ডোনারই ফাইন্যান্স করতে রাজি হবে। মানে বাজেট যে শুধু জায়গার কাছ থেকেই বাজেট নিতে হবে কথা না, কিন্তু তাহলে এটা দেখাবো। স্যার তাহলে আমরা স্যার এটা কন্টিনিউ করি। হ্যাঁ, এটা দিয়ে আমরা আগাই। ডাটা কোনটা কত হিসাব নিয়ে মনে হয় সময় নষ্ট করে এখানে দরকার। এখানে স্যার হচ্ছে গ্যাসের যে ফোকাস করছিলাম যে 2028 9,000 মেগাওয়াট এবং 30 গিয়ে প্রায় 11,000 মেগাওয়াট, সেক্ষেত্রে মেজর যে পাওয়ার হাবগুলোতে আমাদের জেনারেশন লাগবে আসলে অনেক জায়গায় কাজে মিশিয়ে আমরা ভোল্টেজের প্রবলেমের জন্য বা সিস্টেম স্টেজের কারণে রাখি। তো সেক্ষেত্রে আমাদের এখানে মূলত মেজর পাওয়ার হিসেবে ঘোড়াশাল, আশুগঞ্জ, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর এই এরিয়াগুলোতে আমাদের আসলে গ্যাসের এভেলেবিলিটিটা মানে বেশি ইম্পর্টেন্ট। আমাদের যদি আমরা অয়েল জিরো এই সিনারিও দিকে যাইতে চাই আর কি, আমরা সেখানে এখানে এই লিস্টটা দেখাইছি আর কি, যে কোন পাওয়ার হাব থেকে আমাদের হ্যাঁ। আচ্ছা, তোমরা যে এখানে ওই যে রিমার্কসে লিখছো, দেয়ার ইজ ওয়েল এস্টাবলিশড ট্রান্সমিশন নেটওয়ার্ক কানেক্টেড উইথ লোড সেন্টার্স ফর ফুল পাওয়ার ইভ্যাকুয়েশন। আমি তো দেখি যে তোমার এখানে ঠিক নাই কথাটা। কোন জায়গায় নেই কারণ হলো তোমার মেঘনাঘাট থেকে ওই যে হরিপুর যে সেকশন, এটা তো অলরেডি হলো 100% রোডে চলে। একটা ট্রিপ করলে তখন হলো আগে কন্টিনিউ থাকতো, আর এসপিএস দিয়ে চালাইছে, আর এসপিএস ম্যানেজ করতে যায় ফ্রিকোয়েন্সি ওই যে রূপপুরের লিমিট ভায়োলেশন করে দূরে উঠে যায়। অলরেডি তো এটা নাই। তোমরা যে কথা লিখছো সিদ্ধিরগঞ্জ, হরিপুরে তো জেনারেশন এটা তো একটা সেকশন, মানে অন্যান্য সবগুলা সেকশনে তোমরা কন্টিনিউসি চেক করছো। ওগুলো আছে আমরা। আর হরিপুর মেঘনাঘাট এটা আমরা আপগ্রেডেশনের তো রিমার্কস তো ঠিক হয় নাই, মানে রিমার্কসে বলা উচিত ছিল যে এটা ওয়েল এস্টাবলিশ না, এখানে আপগ্রেডেশন লাগবে, কিন্তু তোমরা আগে আপগ্রেডেশনটা আমরা এটা এই স্টাডির মধ্যে অলরেডি কনসিডার কনসিডার করা হয়েছে 28 এর মধ্যে হয়ে যাবে। ধরলেও তোমার রিমার্কসে এটা আসা উচিত ছিল। না, আমার ওখানে যে তোমার হাইলাইট করে আরেকটা আপগ্রেডেশন কিছু জায়গায় লাগবে সেই কথাটা তো এখানে আসে না। আপনার হরিপুর থেকে মেঘনাঘাট কেন পাওয়ার, মেঘনাঘাট থেকে হরিপুর বেশি পাওয়ার এই জন্য না যায় যে কারণে ঘোড়াশালে পাওয়ার নেই আমার। ঘোড়াশালে যদি 500 থেকে 600 মেগাওয়াট পাইতাম, আর হরিপুর আর সিদ্ধিরগঞ্জ ফুল জেনারেশন থাকতো, এই পাওয়ারটা তো এদিক থেকে এখানে যাইতো না। যাবে না স্যার। আপনার তো এই সিনারিটা মানে এবং অ্যানালাইসিস করে বলা এবং আছে। না, এখানে বাড়াইতে একটা বিষয় বলি, সেটা হলো যে মানে এরপরেও কিন্তু মানে আমরা যখন একটা রিয়েলিস্টিক প্ল্যানিং করব, মানে বিভিন্ন ক্রাইসিস সিনারিও আসতে পারে। হ্যাঁ, ক্রাইসিস সিনারিও হলো কয়লার শর্টেজ হইলো বা গ্যাসের শর্টেজ হইলো, বা এটা হলো ফুয়েল ওরিয়েন্টেড ক্রাইসিস সিনারিও। আর একটা হতে পারে যে ইকুইপমেন্ট রিলেটেড, মাথার বাড়ির একটা জেনারেটর বসে গেল 3 বছরের জন্য, অথবা নদীর মধ্যে টাওয়ার একটা পড়ে গেল, যেটা আমাদের ওই যে আশুগঞ্জে পড়ে গেছিল, নদীর মধ্যে টাওয়ার পড়ে গেছিল। এই ধরনের কিছু ক্রাইসিস সিনারিও ধরতে হবে, এবং ক্রাইসিস সিনারিও কি হবে সেটা আসলে আমার মনে হয় কমপ্লিট করে দিতে হবে। মানে যেটা রিয়েলিস্টিক আসতে পারে। এবং আমাদের এরকম সিনারিও হয়েছে ক্যারিগঞ্জে একসাথে আগুন লেগে 3টা ট্রান্সফর্মার পুড়ে গেছে, আমিন বাজারে একটা ট্রান্সফর্মার পুড়ে গেছে, এরকম কিন্তু আসতে পারে। এই ধরনের সিনারিওকে আমার স্টাডির কাভারেজে নিয়ে আসতে হবে। এই ধরনের সিনারিও ম্যানেজ করতে হলে আমার কি ধরনের প্ল্যানিং লাগবে? ক্রাইসিস সিনারিও, মানে কন্টিনিউসি সিনারিও বা ক্রাইসিস সিনারিও, যেটা রিয়েল এবং এটাকে আমরা মানে হিস্টোরিক্যালি আমরা ফেস করছি বিভিন্ন সময়। সেই জায়গাটা আসলে আমার মনে হয় স্যার একটা ক্রাইসিস সিনারিও একটা লিস্ট আমরা দিতে পারি তাদেরকে। আপনার একটা রিস্ট্রাক্টর ধরে আপনি করবেন। হ্যাঁ, মানে এই অ্যান্টিসিপেটেড ঘটনা ঘটতে পারে, মানে ও কাইন্ড অফ থিংস, এগুলোকে ওরা স্টাডিতে রিভিউ করুক, করে ওরা বলবে যে হ্যাঁ এই ধরনের সিচুয়েশনে কি করতে হবে, ওই ইয়াটাও আমার মনে হয় যে বের হয়ে আসবে। তাহলে আমাদের এটা ক্রেডিবল ইভেন্টগুলো কি কি সেগুলো যদি আমাদেরকে দিয়ে দেন তখন সিমুলেশন আমরা একটা দিব, একটা ক্রাইসিস সিনারিও করে আমরা গ্রুপে শেয়ার করবো, তোমার মতামত নিয়ে ওটা তোমাদেরকে দিয়ে দেবো। বেসড অন ওই যে ফুয়েল, তারপরে ফুয়েল ক্রাইসিস সিনারিও আর ট্রান্সমিশন ইস্যু, মানে ফুয়েল যদি আমরা মানে যেটা বলতেছি ফুয়েল ক্রাইসিস কোলের ক্ষেত্রে বা গ্যাসের ক্ষেত্রে, এটা অল্টারনেটিভ কি হবে সেটা আমাদেরকে দেয়া লাগবে। অল্টারনেটিভ। আচ্ছা, আমরা একটা চিঠি দিয়েছিলাম কিছুদিন আগে, ওই চিঠিটা আমি আবার শেয়ার করবো। ওইখানে কিছু কিছু জিনিস আমরা লিখছি যে এই জায়গাগুলোতে একটু প্রবলেম, এই জায়গাগুলো যদি অ্যাড্রেস অলরেডি হয়ে থাকে তো হইলো, যদি কোনোটা পেন্ডিং থেকে থাকে তাহলে ওইগুলো একটু ঢুকাইতে হবে। হ্যাঁ, আমি ওই চিঠিটা শেয়ার করবো। হ্যাঁ, আমরা অ্যাড্রেস করা হচ্ছে। মানে কমপ্লিট হয়ে যায় নাই। না না না, সেটা বলছি রানিং আছে, অথবা রানিং না থাকলেও আমরা ঢুকাইছি, সেটা হইলে আচ্ছা ঠিক আছে।
আর স্যার মানে পোলের ক্ষেত্রে আমরা যে কনসিডারেশনটা করছি এখানে প্রায় বেশিরভাগই 90% এর কাছাকাছি কনসিডার করা হয়েছে, সেটা এখানে লিস্টে দেখানো হয়েছে। এটা অ্যানালাইসিস করার পরে স্যার আমরা যে সিস্টেম লুপ ফ্লো অ্যানালাইসিসটা করেছি, এটা মূলত আমাদের 400 জিবি এবং 230 জিবি যে নেটওয়ার্কটা, সেই বিভিন্ন অটো ট্রান্সফর্মার ইন্টারবাস ট্রান্সফর্মার হচ্ছে 400 জিবি 230 জিবি যে লাইনগুলো, এগুলোর পাওয়ারফুলটা এখানে দেখানো হয়েছে। পুরাটা কভার করছো মানে এন্টায়ার 400 230 কেভি এর আসছে নাকি বাদ আছে? এটাতে প্রায় ম্যাক্সিমামটাই চলে আসছে। বাদ আছে যে খুলনা সাইডের কোথা থেকে নাই। জি আচ্ছা ওই যে মঙ্গলা তারপরে মংলা পর্যন্ত আছে, মংলা থেকে তুমি যে এসবিডিসি থেকে গেছে ওইটুকু নাই। না, মানে ফুল নেটওয়ার্কই আছে, মানে মানে 400 জিবি এবং 400 জিবির সাথে 230 জিবি পর্যন্ত আছে। ওকে, মানে এটা 230 জিবি পুরোটা না, মানে Focus 400 জিবি হলো 400 জিবি। তুমি এটা ওই যে অন্য কেভি অন্যগুলো আছে 230 125 রিজিওনাল তেলের পকেট কিন্তু সব রিজিওনাল 132 কেভি। সেটা তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসেবে দেখাই নাই, আমরা এগুলো দেখাই। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হিসেবে দেখাতে হবে, সেগুলোর আকারে দেখে আসলে ভিজুয়াল বোঝা যায় না। তোমার পুরো 132 কেভি সুন্দর alternative দিও, সেটা আমরা মানে পাই। সবগুলো স্লাইড তোমরা দেখাবা, এটা নোট নিয়ে নাও। টেবিল করে মানে ধরো আমরা হয়তো অনেক মাথা কাটায় বুঝলাম, কিন্তু কমিটির সব মেম্বারের এত টাইম নাই, তারা নেটওয়ার্ক সম্পর্কে ধারণা নাই, তাকে ভিজুয়াল দেখাইতে হবে। এটা 28 সালে না? এটা 30 এটা জি 30 তাহলে 28 সালে তো কত 20,000 মেগাওয়াট না আমরা ধরছি? 20 সালে 20,000 আর 30 হচ্ছে 23,000। 18,000 তো আমরা এখনই সার্ভ করতেছি। না এই পর্যন্ত তো আমাদের 16,000 কত না? স্যার এটা কিন্তু লোড না, কিন্তু ওটা জেনারেশন, এটা জেনারেশন দুইটা ইয়ে তো, মানে একটা হচ্ছে লোড, একটা জেনারেশন। ঠিক আছে, ওইটা যদি মানে আমরা আমরা পিক লোড সার্ভ করছি না 17,000 সামথিং। ওইটা 16,000 ওটা জেনারেশন। 794 হলো জেনারেশন ছিল এবং লোড ছিল হলো আপনার 16,044। লোড সেট ছিল মনে হয়। হ্যাঁ, ওখানে শুধু load set। 17,200 মতো ডিমান্ড কত 2,200 ছিল। 17,200 মতো ডিমান্ডটা ছিল জেনারেশন ইন্ডিয়া। আমার যদি 17,200 বুঝছি, আমরা লোড সেট সহ চিন্তা করলে জি, জি, শেয়ার করতে পারিনি। জি জি। ওইটাই তো 20,000। জি হ্যাঁ ওইটাই 20,000। আর এটা হচ্ছে কি 16,500 মতো। 18 এবারে ফোকাস এটা 18,500 কিন্তু 2026 সালে। জি এই সালে সিরিয়ালটা আমরা দেখেছি আর কি। আমাদের এক্সপেক্ট পার্টগুলো এখানে দেখা হয়েছে। আর এটার কন্টিনিউয়াস একবার আমরা আমরা সামনে বছর 19,000 আমরা প্রজেক্ট করব, তারপরে হচ্ছে 20,000 নরমাল। ঠিক আছে না? আমরা তো সেই হিসাবেই আছি। হ্যাঁ হ্যাঁ বলেন। জি, 30 সালের সিনিয়রটা আমরা দেখেছি। আর বিভিন্ন কন্টিনিউয়াস অ্যানালিসিসগুলো আমরা মূলত এই এক্সেল ফাইল এবং টেবুলার আকারে আমরা দেখিয়েছি এখানে। সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখানো হয়। আর আচ্ছা, এই তোমাদের যে টেবিল আকারে দেখাইছো কন্টিনিউয়াসলি যে n-1 হইলে এই জায়গাতে একটা ব্রাঞ্চ 101% লোডিং হবে বা 120% লোডিং হবে দেখাইছো, দ্যাট ইজ অনলি পার্সেন্টেজ লোডিং। এই ধরনের হেভিলি লোডেড ব্রাঞ্চগুলোর দুই পাশে বাসের অ্যাঙ্গেল ডিফারেন্স কত সেটা দেখাইতে হবে। হ্যাঁ ওইটা সেটা দেখা ওই টেবিলে অ্যাঙ্গেল ডিফারেন্স দেখাবা। এটা গুরুত্বপূর্ণ। তুমি যে দেখেন স্টেবিলিটি স্টাডি করতেছো না, ওইটা একটা প্রাথমিক আইডিয়া। ওই ইম্পর্টেন্ট নাম্বার দিয়ে দিবেন। এটা দিয়ে টিপিক্যালি আপনার যদি 25 ডিগ্রি বা এর উপরে উঠে যায় অ্যাঙ্গেল, তাহলে ওখানে হলো অসিলেশন। এখানে আমাদের নিজেদের জন্য কিন্তু করা হবে। হ্যাঁ, মানে এটা একটা এডিশনাল। জি আমরা এটা দেখাইতে পারবো। রিপোর্টে থাকলে আমাদের ভবিষ্যতে আপডেট রিপোর্টে রিচ হতো। স্যার অ্যাঙ্গেল ডিফারেন্সের ইস্যুটা মূলত আসে হচ্ছে লং ডিসটেন্স যদি ট্রান্সমিশন লাইন থাকে, নরমালি আমাদের যেগুলো হ্যাভিলি রোডের লাইন 230 125 এর ডিসটেন্স খুব বেশি সমস্যা হয় না, এই জন্য দেখানো যাবে। আরে এটা তো তুমি একটা স্ক্রিপ্টে একটা লাইন ঢুকাই দিবা। জি, আমরা সেটা দেখাতে পারবো। হ্যাঁ, সব করো। দেখানো তো দরকার। স্যার আমাদের মানে প্রজেক্টের স্পেসিফিক যে বিভিন্ন লাইনগুলো এবং ট্রান্সফরমারগুলোর ওভারলোডিং, সেটা আমরা এই রিকমেন্ডেশনের পরে মানে সেটা ডিটেইলসটা দেখাচ্ছি আর কি। তো এখানে রিকমেন্ডেশনের মধ্যে আমরা আসছি যে আমাদের যদি সিস্টেম স্টেবিলিটি এবং রিলায়েবিলিটি যে ক্রাইটেরিয়া মূলত, সেটা আমাদের বিদ্যমান যে সাবস্টেশন এবং ট্রান্সফরমারগুলো আছে এবং লাইনগুলো, সেগুলোর আপগ্রেডেশনের জন্যই মূলত এই প্রজেক্টের স্কোপগুলো আসছে। তো আমরা সেটাকে আমাদের স্টাডির রেজাল্টের মধ্যে আরো কিছু লাইন আছে যেগুলো ওভারলোডেড
বা কন্টিনিউসলি কিছু ওভারলোড হচ্ছে এবং ট্রান্সফর্মার ওভারলোড হচ্ছে। তো সেগুলো আমাদের ফিউচার কিছু আপকামিং প্রজেক্ট আছে, সেগুলো রংপুর জোন ভিত্তিক প্রজেক্ট আছে, ময়মনসিংহ জোন ভিত্তিক প্রজেক্ট আছে, খুলনা জোন ভিত্তিক প্রজেক্ট আছে। আমরা সেগুলো ওই লাইনের ওভারলোডিং গুলো সমস্যা সমাধানের জন্য আমরা ওই প্রজেক্টগুলোতে এগুলো ফোকাস করছি। যদিও আমাদের এখানে 30 সালের মধ্যে ওই প্রজেক্টগুলো আসতেছে না, কিন্তু এর পরবর্তীতে এই প্রজেক্টগুলো আসবে। কিন্তু যেহেতু 30 এর মধ্যে নাই, কিন্তু এই জন্য কন্টিনিউসি সিনারিওতে ওই লাইনগুলো ওভারলোডেড হিসেবেই ওইটা একটা রিয়েলিস্টিক টাইম দিয়ে দিতে হবে। আচ্ছা, আরেকটা হলো যে প্রজেক্ট কমপ্লিশন টাইম। মনে করো এখন তো হলো আমার 26 সাল, এখন তুমি 28 সালে দেখছো যে 28 সালে আমার আরো 5টা ট্রান্সমিশন লাইন আর 5টা সাবস্টেশন আসবে। এই যে তুমি ধরতেছো যে 5টা ট্রান্সমিশন লাইন 5টা সাবস্টেশন আসবে, এই ধরাটা রিয়েলিস্টিক হইতে হবে। মানে অধিকাংশ ক্ষেত্রে পিজিসিবি যেটা করে, প্রজেক্ট যেদিন শেষ হয়ে যাবে, মানে প্রজেক্টের প্রোগ্রেস হলো 30%, কিন্তু 6 মাস পরে কিন্তু প্রজেক্টের অফিসিয়াল কমপ্লিশন ডেট সেটা 6 মাস পরে আইসা করবে। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। ওইটা রিয়েলিস্টিক্যালি ওইটা মানে কিরকম টাইম লাগতে পারে, ওইটার একটা অ্যাসেসমেন্ট লাগবে, এবং ওই অ্যাসেসমেন্টটা উইল বি এ পার্ট অফ দিস স্টাডি, যে এখানে আমার এরকম সময় লাগতে পারে, একদম রিয়েলিস্টিক। নাইলে কিন্তু তোমার এই পুরো স্টাডি ভুয়া হয়ে যাবে। মানে এই ভুয়া স্টাডির উপরে সারা জীবন চলছে, এটা করা যাবে না, বুঝছো? মানে যে 30 সালে এভরিথিং ইজ পারফেক্ট, কারণ কি কন্ট্রাক্ট অনুযায়ী আমার সব প্রজেক্ট শেষ হয়ে যেতেছে। আসলে হলো যে জিনিস হলো শেষ হবে না, ওইটা আবার এক্সটেনশন লাগবে, এই জিনিস হবে। এরকম কিছু বিষয় আছে, এই জিনিসগুলো রিয়েলিস্টিক হতে হবে। আসলে কয়েকটা প্রজেক্ট তো ভয়ঙ্কর অবস্থা, সেগুলো তো শেষ হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা যেমন চিটাং সাইডে যে প্রজেক্ট আমার, ওইখান থেকে এখানে ইম্প্যাক্ট আছে কিন্তু ওই প্রজেক্ট তো শেষ হবে কিনা এখনো আমি জানি না। কিন্তু প্রজেক্টের যে আউটকাম আপনি যদি ধরে রাখেন যে 2026 চলে আসছে, তাহলে লোক স্যার আমরা যেগুলা করছি, আমরা সবসময় প্রজেক্ট অফিস থেকে আপডেটেড ডাটা কালেক্ট করি। ডাটা কালেক্ট করে ওনারা যে টাইমটা দেয় সেটার থেকে আমরা আরেকটু করি, আরেকটু বাড়ায় নিয়ে তারপরে এই প্রত্যেকটা ইনপুট দেওয়া হয়। আর ডিপিপি আছে ধরেন ডিসেম্বর 2026 পর্যন্ত, কিন্তু উনি জানে ডিসেম্বর 2026 শেষ হবে না, আরো 6 মাস লাগবে। তাহলে 6 মাস আরো বেশি দেন, বলে স্যার আমি তো ডিসেম্বর এখন বেশি দেই কি হবে, মানে ডিপিপি চেয়ে বেশি তো এখন আমি দিতে পারছি না। মানে এই ধরনের একটা জটিলতা রয়েছে। এটার কারণে দেখা যায় যে ওই ইনপুট ডাটা ফেক হয়ে যায়। উনিও জানেন 26 ডিসেম্বরে আসবে না, কিন্তু অফিশিয়ালি উনি ডাটা দেন। আর আনঅফিশিয়ালি একটা ভ্যালু যদি ধরে, তখন আমরা ওকে আবার চার্জ করি যে তুমি প্রজেক্ট থেকে না নিয়ে ডাটা দিছো কেন। সব মিলে একটা এখানে যে জাফর ভাই, এখানে একটা কমিটি আছে, হ্যাঁ, তারা একটা অ্যাসেসমেন্ট পেপার তৈরি করুক, এরপর আমরা এটা দেখবো যে ওইটা কমিটি মতামত দিলে তখন আর ওদের ঘরে ইয়াটা থাকবে না। হ্যাঁ, এরকম আমরা বলে দিব যে এরকম একটা এই সময় আসা দরকার। হ্যাঁ, মানে এই সময়ের মধ্যে প্রজেক্টের লাগতে পারে। হ্যাঁ, তারপরে অ্যাসেস করে এটা একটা ইনপুট ডাটা, ওটা একটা অ্যাজাম্পশন। এটা কমিটি বলতেছে হ্যাঁ, একটা অ্যাজাম্পশনের কথা করতে হবে। অ্যাজাম্পশন শুড বি সামহাট রিয়েলিস্টিক, মানে একবারে আনরিয়েলিস্টিক অ্যাজাম্পশনের কথা স্টাডি করে লাভ নেই। আর স্যার আমাদের টুয়ার্ডস জিরোর জন্য আমরা যেটা বলতেছি যে কনসিস্টেন্ট জেনারেশন ফ্রম ময়মনসিংহ, ঘোড়াশাল, মেঘনাঘাট, হরিকুশি, দিগঞ্জ এন্ড বড়পুকুরিয়া পাওয়ার প্ল্যান্টস must be ensured to support a least cost fuel scenario and to advance progress toward zero oil dependency. এটা আগে বলছিলাম যে আমাদের এই হাবগুলোতে আসলে জেনারেশন ফুয়েল আমাদের নিশ্চিত করা লাগবে। আর আমাদের যে সমস্ত ভোল্টেজের সমস্যা আছে, সেখানে আমাদের ক্যাপাসিটর ব্যাংক প্রপোজ করা হয়েছে। এগুলো বাদেও কিছু লো ভোল্টেজ প্রবলেম আছে, তো সেগুলো আমরা যেটা বললাম যে আমাদের ময়মনসিংহ এবং রংপুর জন্য আরো কিছু সাবস্টেশন এবং লাইনের প্রজেক্ট আছে, সেগুলো আসলে ইমপ্রুভ হবে। আচ্ছা, এখানে ভোল্টেজের ইস্যু যেহেতু আসলো, মানে এটা কিন্তু একটা জিনিস যদি আমি তোমাদের সাথে এগ্রি হতে পারিনি, সেটা হলো তুমি লোড এন্ডে পাওয়ার ফ্যাক্টর কত ধরতেছো। এখানে ডিস্ট্রিবিউশনের লোক আছে, পিডিবির লোক আছে, তো এটা আচ্ছা স্যার, বলো এটা আমাদের অপারেশনাল যে মানে সিনারিওতে আমরা দেখি যে আমাদের গ্রিড এন্ডে যে পাওয়ার ফ্যাক্টর থাকে, তো এটা এভারেজে 0.95 এর কাছাকাছি থাকে। যদিও কিছু জায়গায় দেখা যায় 0.92 বা 0.9 হয়, আবার অনেক জায়গায় 0.97 হয়। তো এটা আমরা গত 2-3 বছরের ডাটা থেকে এটা পাইছি। আর আমাদের এখনকার বর্তমান গ্রিড কোড অনুযায়ী হচ্ছে কি পাওয়ার ফ্যাক্টর 0.9, কিন্তু সামনের যে গ্রিড কোড রিভিউ হবে সেখানে এটা 0.92 পর্যন্ত প্রপোজালে দেয়া আছে। কিন্তু আমাদের আসলে আলটিমেটলি এটা একটু বাড়াইতে হবে আর কি, নতুবা আমাদের ট্রান্সমিশন লসও বাড়বে, ওভারঅল সিস্টেম লসও বাড়বে। ভোল্টেজ ডিস্ট্রিবিউশন এন্ডে যদি আমরা কম্পেনসেটর ডিস্ট্রিবিউশন এন্ডে বসাই, সেক্ষেত্রে ওভারঅল সিস্টেম লসটা হ্রাস পাবে আর কি। ক্যাপটিভের ক্ষেত্রে যেটা ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি করেছে আর কি, সেখানে ওনারা 0.98 থেকে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর রিকমেন্ড করেছে যে যদি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের যে লোড আছে সেটা যদি গ্রিডে কানেক্ট হয়, সেখানে ভোল্টেজ প্রোফাইলটা ভালো রাখার জন্য
ওনাদেরকে প্রায় সম্পূর্ণটাই কম্পেনসেশন করা লাগবে। তো কমপক্ষে 0.98 লিডিং পাওয়ার ফ্যাক্টর বজায় রাখা লাগবে। আমরা সেই রিকমেন্ডেশনটা এখানে ক্যাপটিভ এখানে তাহলে আমরা দেখতেছি যে মানে এখানে বেসিক্যালি হলো রিভাইজ গ্রিড কোডে এটা আসবে 92%, তোমরা সব জায়গায় করতেছো 95%, আবার ক্যাপটিভের জন্য করতেছো 98%। সেখানে এরকম এটা ট্যারিফে আবার সেটা 95 আছে কিন্তু। হ্যাঁ এইটা আমাদের যে গ্রিড কোড আর ডিস্ট্রিবিউশন কোড যেটা আছে, এইটার মধ্যে যেটা আছে এটাকে আমাদের ধরতে হবে, কারণ ওইটা কিন্তু পাবলিশ হইতেছে, একটা অলরেডি পাবলিশ আর একটা পাবলিশ হইতেছে, এটা চলে গেছে অলরেডি ইয়াতে পার্কে চলে গেছে, তো সেটাও পাবলিশ হয়ে যাবে। ওই খরচাটা আছে আমার কাছেও আছে, খরচা আমি দিতে পারবো। ওইটার থেকে ওইখানে যে ভ্যালুটা ধরা হয়েছে ওইটা আমার মনে হয় ওইটা তো একটা রেফারেন্স, আমরা অনুমান নির্ভর না ধরে স্যার এখানে একটা ডিসিশন লাগবে এই কারণে যে টেকনো ইকোনমিক পয়েন্টের ভিত্তিতে স্যার রিঅ্যাক্টিভ পাওয়ারের যেখানে রিকোয়ারমেন্ট ঠিক সেই জায়গাটাই যদি সাপ্লাই দেওয়া হয়, মানে সেখানেই যদি প্রডিউস করা হয়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে অপটিমাম ইনভেস্টমেন্ট হয়। যদি আমি গ্রিড থেকে রিঅ্যাক্টিভ পাওয়ারের এক্সচেঞ্জটা খুব বেশি বাড়ায় দিই, তাহলে আমার গ্রিড এন্ডের ইনভেস্টমেন্টের পরিমাণটা বাড়বে। মানে 11 কেভিতে ক্যাপাসিটর ব্যাংক বসানো অবশ্যই 132 কেভিতে ক্যাপাসিটর ব্যাংক বসানো হচ্ছে কম এক্সপেন্সিভ এবং এটা সিস্টেমের লস টস সব দিক বিবেচনা। এই জন্যই আমরা চাচ্ছি যে এটা যদি আমি আরো বাড়ায় নেই বা এখন যেরকম রিকোয়ারমেন্ট আছে, তাহলে কিন্তু স্যার আমার ট্রান্সমিশন ইনভেস্টের পরিমাণ আরো বাড়বে, যেটা ডিস্ট্রিবিউশন ইনভেস্টের চেয়ে অনেক বেশি, হ্যাঁ 5 or 7 টাইমস বেশি হবে। হ্যাঁ এটা একটা ডিসিশন স্যার আমাদেরকে স্যার আরেকটা ইস্যু হচ্ছে স্যার, আমরা যেহেতু তেলের মেশিনগুলো বাদ দিচ্ছি, অর্থাৎ লোকালাইজ যে ডিমান্ড ছিল সেই জেনারেশন ডিমান্ডটা ওইখানে কনজিউম হতো, ওই ডিমান্ড জেনারেশনটা আমি বাদ দিচ্ছি, আমাকে এখন ফার এন্ড থেকে স্যার জেনারেশন আনতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই রিঅ্যাক্টিভ পাওয়ার যদি আমরা গ্রিড থেকে সাপোর্ট দিতে হয়, এটা কিন্তু আসলে হিউজ ইনভেস্টমেন্ট বাড়বে এবং কস্টও বাড়বে, লসও বাড়বে স্যার। মানে ইনভেস্টের পরিমাণ বাড়বে, লস ট্রান্সমিশন লস কিন্তু অলরেডি গত মাসগুলো দেখলে দেখবেন আগের থেকে অনেক বেশি, 3.5 হয়ে গেছে স্যার। ডিস্ট্রিবিউশন লস কমতেছে, ট্রান্সমিশন লস বাড়ছে। কারণ আমাদেরকে ফারের থেকে লোকালাইজ পাওয়ারটা যেটা এখানে থেকে দিতে পারতাম, সেটা দেওয়া লাগছে 200 কিলোমিটার দূর থেকে, কিলোমিটার বাড়তেছে লস তো বাড়বে। মোবাইল কমাইতে পারে এটার একটা হিসাব দেই রাহুল ভাই। এখানে দুইটা কথা আমি বলবো। প্রথমত হলো ট্রান্সমিশন লসটা বাড়বে, তো মন্ত্রণালয় যে পিজিসি কে ট্রান্সমিশন লসের টার্গেট দেয় যে আপনাকে স্ট্রিক্টলি 2 পয়েন্ট দিতে হবে, এটা একটু বাড়াই দিতে হবে, নাহলে পিজিসি ওই জায়গায় মানে জাস্ট জিরো অয়েল কমপ্লাই করতে গিয়ে পেনাল্টি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আমি বললাম যে আমার ট্রান্সমিশন লস 3%-এর জায়গায় 4% ছিল। আমি যদি গত অর্থ বছরের এনার্জি দিয়ে চিন্তা করি, গত অর্থ বছরে আমার 100 টেরাওয়াট আওয়ার হলো ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে, 3% ট্রান্সমিশন লস ছিল। তখন যদি আমি জিরো অয়েল চালাইতাম, তাহলে আমার যদি 4% হইতো, তাহলে আমার 3 টেরাওয়াটের কিন্তু তেলের খরচ হয়েছে আমার হইলো 11 টেরাওয়াট আওয়ার তেলের জেনারেশন করছি, কিন্তু এটা কিনতে আমার খরচ হয়েছে 33 টেরাওয়াট আওয়ার সমান। তার মানে আমি 22 টেরাওয়াট আওয়ারের পরিমাণ টাকা বেশি খরচ করছি। দিস ইজ অ্যাকচুয়ালি 22 টেরাওয়াট আওয়ার ফুয়েল কস্ট ভার্সেস 1 টেরাওয়াট আওয়ার ট্রান্সমিশন লস। চেষ্টা করলাম যে জিরো অয়েল ন্যাশনালি খুবই বেনিফিটেড, বাট এটা যখন পিজিসিবি করতে যাবে, তখন পিজিসিবি যদি ট্রান্সমিশন লস বেড়ে যায়, তো ওই আলাদা করে আমাদেরকে আবার যদি এরকম হয় এটা করা যেতে পারে যে এই অবস্থাতে আমি এখন জেনারেশন করতেছিল এইখানে 50 কিলোমিটার ট্রান্সমিশন আনতেছি, আবার 200 কিলোমিটার দূরে থেকে, তো ওইখানে যে জিনিসটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস যেটা আছে, স্ট্যান্ডার্ড যেটা আছে, ওইটা তো মেইনটেইন করতে হবে। স্যার একটু ইন্টারন্যাশনাল প্র্যাকটিস অনুযায়ী কিন্তু ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে এখানে পাওয়ার ফ্যাক্টর যে রেটিংটা আরো বেশি স্যার, অন্যান্য গ্রিডে যদি দেখি ইন্ডিয়াতে বা ইউরোপে, ওখানে কিন্তু এটা আরো বেশি, সেটা সেই অনুযায়ী এটা তো আরো বেশি। আচ্ছা তোমরা এখানে যেটা করবা, না এটা তো ওরা যেহেতু সিমুলেশন স্টাডি করবে, ট্রান্সমিশন কমানো জিরো অয়েল লোকালি জেনারেশন করবে। স্যার এখানে আমি একটা ইয়াতে, ও যেহেতু সিমুলেশন স্টাডি করবে, ও জিরো অয়েলের যে সিনারিওটা দাঁড় করাবে, ওইখানে একটা নন জিরো অয়েল প্যারালাল সিনারিও দাঁড় করে, দুইটার মধ্যে লসের একটা কম্পারিজন সেই স্টাডি করতে পারে, সম্ভবত কত বাড়তে পারে তোমরা একটা অ্যাসেসমেন্ট দিবে। আমরা তো জিরো অয়েল ধরে পারতেছি, এখন যেটা দরকার সেটা হলো ডিস্ট্রিবিউশন এন্ডে যদি আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি যে ওরা ওদের এখানে কম্পেনসেট দিলে ওই সময় আসলে লস কত হয়তো কম, মানে কতটুকু হয়তো আমাদের এন্ডে যদি কম্পেনসেশন দিই, সেই ক্ষেত্রে আসলে লসটা কত দেখা যায়। আমাদের এন্ডে যদি আমরা কম্পেনসেট করি
তারপরও ওভারঅল সিস্টেম লসটা কিন্তু বেশি হবে, কারণ ওদের এখানে কিন্তু ভোল্টেজ কম হয়, ওরা কিন্তু কোয়ালিটি পাওয়ার দিতে পারবে না। আমাদের এখানে ভোল্টেজ যদি আমরা 33 কেভিও রাখি, ওদের এখানে 20 কিলোমিটার পরে গিয়ে ওরা 30 কেভিও রাখতে পারতেছে না। কিন্তু ওরা যদি এদের এন্ডে কম্পেনসেট করতো তাহলে কিন্তু ইনভেস্টমেন্টটা কম লাগতো, আর ওদের এন্ডে কিন্তু ভোল্টেজ ইমপ্রুভমেন্ট এটা একটু লাগবে এটা একটা সিদ্ধান্ত লাগবে। মানে পাওয়ার ফ্যাক্টর কত ধরবে, লোড এন্ডে পাওয়ার ফ্যাক্টর কত ধরবে, এটা একটু কমিটিকে বলে দিতে হবে। মাসুদ ওইখানে কেন আমাদের ওই যে ডিস্ট্রিবিউশনের কোডের Power factory improve করার জন্য তো capacity কি লাগবে? ডিস্ট্রিবিউশন ইউটিলিটি গুলো কত কত লাগবে মেইনটেইন করতে এটা বলা আছে ওইটা তো আর এখন কম বেশি যায় ওটা তো আর এখন কিছু করার নেই। ওটাই রিভিশনের জন্য বলতেছে আর কি। ওটাই রিভিশনের জন্য আসলে প্রপোজাল দিচ্ছে। আমরা ডিস্ট্রিবিউশনের না মানে ডিস্ট্রিবিউশনে পিজিসিবি মানে ট্রান্সমিশন এন্ডে ডিস্ট্রিবিউশন 0.9 মেইনটেইন করবে, 0.9 না 95 না। এটাই হাসান বলতে চাচ্ছে যে এটা 0.9 না করে 95 করার কথা বলতেছে। আর এটা তো আছে, কিন্তু বেসিক্যালি এটা আমাদের ট্যারিফে বলা আছে, 95 ট্যারিফের কথা বলা আছে, তারপর 0.9 এর কথা আসলো কেন? আপনি 0.9 বলছেন এটা বর্তমান গ্রিড কোডে আছে। বর্তমানে আছে। আমার এভাবে আছে, প্রপোজাল দিছে, মানে সেটা তো পরের কথা হবে কিনা বা কি হবে, কিন্তু 0.9 এর জায়গায় 95 বলতে যাচ্ছে। না 0.95 তো আপনাদের উপরে এটা আমাদের প্ল্যান আছে, জি প্ল্যান আছে। প্ল্যান নিয়ে কাজ করতেছি আমরা 0.9 না এটা এক্ষেত্রে বেসিক্যালি ডিপিডিসি ডেস্কোর হয়তো এতটা প্রবলেম হবে না, মেইন প্রবলেম হচ্ছে আরইবি। কারণ আরইবির লাইনটা, হ্যাঁ মানে আরইবির লাইনটা যেহেতু 30 কিলোমিটার প্রায় লম্বা, সে আলটিমেটলি দেখা যাচ্ছে তার মানে ট্রান্সমিশন এন্ডে এসে সে কিন্তু এটা কভার করতে তার জন্য ডিফিকাল্ট হয়, সেক্ষেত্রে মানে একটা প্রপার কম্পেনসেট তার এন্ডে করতে হবে। আসলে করা লাগবে আরবি নিয়ে আমরা লাগবে আরবি না হলে হবে না তো। আরবিতে আসলে আরবি প্রবলেম আমরা মানে সমস্যা আছে মানে এখন হলো প্রায় 60% লোড তো ওরা ব্যবহার করে, এখন ওই জায়গাটা খুবই ভালনারেবল, খুবই ভালনারেবল। তাহলে 0.95 যেটা আগে ছিল ওটাতে আগে গেল। ওইটা মানে স্যার আমাদের ওইটা দেখে জন্য আগে হবে। সবার জন্য বড় ট্রান্সমিশনে লোডও কম পড়লো, ওনাদের যে কম্পেনসেট করার যে বিষয়টা ওদের এন্ডে পাওয়ার কোয়ালিটি ভালো হবে। করা লাগবে। আলটিমেটলি তো পুরোটা দেবে। ওদের এটা করার জন্য যা করা দরকার করবে, কারণ ওইখানে করতে পারলে তো টাকাটা আমার সেভ হচ্ছে, সিস্টেমের রিলায়েবিলিটি বাড়তেছে। এটা লাগবে এটা লাগবে এটা আমাদের কমিটি থেকে রেকমেন্ডেশন যেটা তাহলে সমস্যা মানে পাওয়ার ফ্যাক্টরের একটা রিকমেন্ডেশন দিই 95 হবে, মানে যে তোমরা ক্যাপটিভের জন্য 98 ধরতে পারবে না, সবই 95 একটা না বিকেটিভিটা কিন্তু মানে এটা যেহেতু আমরা অনেক বেশি পরিমাণ আসতেছে একই এরিয়াতে, আর সেটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের রিকমেন্ডেশন এরকমই আসছে আর কি। আচ্ছা বেসিক্যালি তোমরা আর্গুমেন্ট করছো কি গ্রিড করে 95 করতে চাইছো, করতে পারো নাই, এখন তুমি আবার সেটার থেকে বাড়ায় বলবা কেন? তোমার 95 করতে হবে। না, এটা ঠিক আছে। যে ইয়েটা বললেন ওই যে ফিগারটা এটা একটু রিচেক করতে হবে। আমি যতটুকু জানি এই ফিগারটা আরো বেশি 2800 মেগাওয়াট না। এটা স্যার হচ্ছে কি এই ওয়ার্ল্ড ব্যাংক ওরা বিভিন্ন বার থেকে ডাটা নিছে আর কি, ওই- ডিটেইল ডাটা। ওইটা আমার কাছে ডাটা আছে লেটেস্ট, আমি দিব না ওইটা। স্যার ওইটা এই আমরা আসছে আর কি। আচ্ছা আর স্যার মানে এরপরে প্রজেক্ট প্রজেক্ট স্পেসিফিক যদি আমরা মানে লুটগুলো দেখতে চাই তাহলে স্যার আচ্ছা, ক্যাপটিভের ব্যাপারে আরেকটা কথা একটু বলি, সেটা হলো 2800 মেগাওয়াট বা হোয়াটএভার এটা যেটা বলা হচ্ছে সেটা হলো এখনকার প্রেজেন্ট প্রপোজিশন। আগামী 5 বছরে কিন্তু আরো বাড়তে পারে। লোড বা ইন্ডাস্ট্রিয়াল লোড আরো বাড়বে, সেইটা কত ধরা হচ্ছে ওইটার একটা ইয়া কিন্তু এই স্টাডিতে থাকতে হবে। মানে এটা ধরে করলে বা দেখা যাবে যে ওই এক্সেসটা কনসিডার করা হয় না। মানে বার্ক যে লাইসেন্স দিছে এটা স্যার আমাদের যে রিপোর্ট আছে সেটা আমরা কনসিডার করতে পারি, যদি কমিটি থেকে বলা হয় তাহলে আমাদেরকে ওই লোডের ইয়াটা আমাদের বলে দেওয়া লাগবে। বার রিসেন্টলি একটা স্টাডি আগামী আমি শুনলাম বছরে তো আরো আর হচ্ছে কি স্যার পুরো বাংলাদেশে যতগুলো কেপি পাওয়ার প্ল্যান্ট আছে ওগুলো ও ক্যাপটিভের রেফারেন্স বার থেকে আসছে। জি হ্যাঁ ঠিক আছে, একটা স্টাডি থেকে আসছে। এটা হলো প্রেজেন্ট বর্তমানে, কিন্তু ওরা কি forecast করছে? না ফোকাস তো ফোরকাস্টের ব্যাপারেই তো সামনে বলতেছে যে আমাদের 2 বছর পরে 3 না, বছর কিন্তু পরে স্যার, কিছু বাড়তে পারে। ক্যাপটিভ কিন্তু এখন দিচ্ছে না, সুতরাং এই জন্যই আর কি ওরা ওইখানে কিন্তু প্রায় আমরা যত লিস্ট পাইছি টোটাল ক্যাপাসিটি প্রায় 6000, কিন্তু আমাদের স্টাডিতে যেটা আসছে যে ওনারা অনেকগুলো আছে যে হাই এফিসিয়েন্সি অথবা সে আসলে ইয়েতে আসতেই পারবে না, ঠিক আছে। ওইগুলা বাদ দেওয়া হয়েছে, ওগুলা বাদ দিয়ে কিন্তু এই 3000 ফিগারটা আছে। 6000 এর মধ্যে আবার ডিজেল আছে অর্ধেকের মতো। আর সব মেশিন আবার ইনএফিশিয়েন্ট না 6000 মানে তো আসলে তারও ব্যাকআপ আছে, 6000 মানে 6000 লুট না আর কি, এটা হলো গিয়ে জেনারেশন। এবং অনেকগুলো আবার গ্রিড থেকে নিচ্ছে, হ্যাঁ, ক্যাপটিভও আছে গ্রিড থেকেও নিচ্ছে। প্যারালালও আছে। এই জন্য এই টোটাল এই ফিগারটা 3000 আসছে যে ওদের রিকমেন্ডেশন লুট হিসেবে আসছে আর কি, মানে না, সেটা তো হলো প্রেজেন্স সিনারিওতে আসছে। ফিউচারে ইন্ডাস্ট্রিয়াল লোড শুধু ক্যাপটিভে এতটুকুই থাকবে কিনা, মানে
ওই না সেটা তো আমরা তো ওভারঅল গ্রোথে ধরে নিচ্ছি ইন্ডাস্ট্রিয়াল normal লোড growth আমরা এ আলাদাভাবে মানে বিশেষ করে পর্দা ভুলতা এরিয়াগুলোতে আরো বাড়াইছি আর কি সেটা সেটা একটা চার্টে নিয়ে আইসো যে তোমরা অ্যাডিশনাল ইন্ডাস্ট্রিয়াল লোড 30 সালে মানে এটা ইন্ডাস্ট্রিয়াল লোডের জন্য কি করছো সেটা আলাদা টেবিল দিও। ইন্ডাস্ট্রি করার চান্সই জি নেই। ঠিক আছে দোতলা বানাইতে হবে, ওই যে ব্রিজ দিয়ে দেয়া। এখন কি আমরা প্রজেক্ট স্পেকে যাব পরে স্যার, মানে কিভাবে করতেছেন প্রজেক্ট স্পেকে কি কোনো পরিবর্তন এনেছেন? প্রজেক্ট স্পেসিফিক এখানে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ারের রিকোয়ারমেন্টটা কিছুটা বাড়তেছে আমাদের যেহেতু আর অয়েল এই যে কমিউনিকেশন সাইট আর একটা জাস্ট ওইটা আসবে স্যার আলাদা আসবে তাহলে একটু স্কোপে ছিল যে আমরা এগুলি আপনারা ডাটা দিয়ে বলা যেতে পারে না তাহলে আমি হাসান তুমি স্পেসিফিক কোথায় ইয়ে করতে চেঞ্জটা হয়েছে চেকটা করে আনো চেঞ্জটা দেখো। চেঞ্জগুলো দেখো। হ্যাঁ চেঞ্জটা করে আমরা ওই স্কোপ শো করে দিলেই হলো তাহলে এই অ্যানালাইসিস পার্ট ইন্টারনাল মোটামুটি কাজ করছে শ্রাবণও কয়েকদিন সময় দিচ্ছে এটাকে একটু ফাইন টিউনিং এই স্টাডিটা ভালো মতন করতে পারলে আপনি আগামী 5 বছর 3 পয়েন্টে মোটামুটি জানবেন যে আপনার এই চ্যালেঞ্জ আসতেছে কি করতে হবে, মানে এই আপনার আগামী 5 বছর খুব বেশি করতে হবে। স্যার মানে আমাদের আগে 780 মেগাওয়াট ছিল, আমরা পর্দাতে আর একটু রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্প্রেশন বেশি লাগতেছে, আগে 60 মেগাওয়াট ছিল, এখন এটা 90 মেগাওয়াট লাগবে আর কি স্যার। আর পর্দাতে আমাদের এই স্টাডির মধ্যে 2030 সালে বা এই স্টাডির মধ্যে আমাদের পর্দাতে নতুন একটা সাবস্টেশন, আর যদি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলা মানে সিদ্ধান্তে চলে আসে যে আমাদের বিশেষ করে ভালুকা, শ্রীপুর, পর্দা এগুলোতে অনেক বেশি পরিমাণ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, সেক্ষেত্রে আমাদের ভালুকার দিকে একটা 400 কেভি সাবস্টেশনের এখানে একটা প্রপোজাল দেওয়া আছে, যেটা আমাদের ফার্দার যেটা স্কোপে নাই এখন নাই, সেটা আমরা আলাদা এটা আলাদা আমাদের PhD আছে, এটা এটা আমাদের PhD study। আছে। এখানে আমার একটা অবজারভেশন আছে, তোমরা ভালুকায় যে সাবস্টেশনটা দিবা ওইটা কিন্তু শম্ভুগঞ্জ কালিয়াকৈর লাইনের মধ্যে ইন আউট করো না, কারণ এই দুইটাই লোড পয়েন্ট। ওটার জন্য ওই পাশে দিয়ে আরেকটা লাইন গেছে না, বিবিয়ানা কালিয়াকৈর, বিবিয়ানা হলো সোর্স পয়েন্ট। সো এই লাইনে ইন আউট করলে মানে এটা তোমার মানে তোমার ময়মনসিংহের যে লোডিং এর মানে মধ্যে ওইটার সাথে ভাগ এখানে বসাবে। কি হলো কি n - 1 দূরে হয় এটা দূরে হইলেও মানে আমরা একটু ইয়ে দেখছি একবারে ফিজিক্যালি দেখছি এখানে মতো কাজ করবে। মানে এই এন্ডে দিলে আমি আসলে ওই বালুকা পর্যন্ত রিচই করতে পারি না, মানে আপনি যদি বিবিয়ানা লাইনটা ধরি আমরা লাইন ম্যানেজার না ওই যে আপনার অর্থাৎ এই আমার যে ইন্ডাস্ট্রি লোড সেন্টার এখানে যাওয়াটা কঠিন। এই জায়গায় দিলে তো আমি দুইটা লোড পয়েন্টের মাঝখানে 8টা লোড পয়েন্ট না, এই জন্য তো লাইন করাটাই অনেক টাফ। আমরা consider করতেছি। আছে না লাইনটা ফিজিক্যালি যে লোকেশন আছে এখান থেকে হয়তো বালুকা পর্যন্ত 8-10 কিলোমিটার লাইন করা না, মানে ওইটাই হচ্ছে কি অনেক টাফ। বিষয়টা হলো যে আমি দেখবো যে আমার সিস্টেমের লং টার্ম ইয়াটা দেখবো যে আমার না, সিস্টেমের লং টার্মের যেটা ফিজিবল। আমাদের কনসিডারেশন আমরা বলি আমরা চাচ্ছি যে ওই লাইনটাই করি, কিন্তু আমরা কালিয়াকোট থেকে ভালুকা সেকশনটা আমরা ক্যাপাসিটি আপগ্রেড করতে চাচ্ছি, মানে ওই লাইনটাই করি যেন এই সেকশনটা মানে ওইটা তোমার ইয়া দিয়ে দিবা, হ্যাঁ এসটিএলএস দিয়ে ইয়ে করি। হ্যাঁ কারণ এই লাইনটা দিয়ে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু ওই যেখানে লাইন সাবস্টেশন হয় সেখানে ভালুকা বিবিয়ানা না স্যার ওই যে শম্ভুগঞ্জ কালিয়াকৈর লাইনটা এটা ইন আউট করে ভালুকায় কাছাকাছি করলে, কারণ ওইটা ওই দিক দিয়ে গেছে, সেই ক্ষেত্রে ভালুকা কালিয়াকৈর সেকশনটাকে আপগ্রেড করা স্যার। রিকন্ডাক্টরিং কিন্তু অনেক হ্যাসেল, মানে তোমার ওই অনেকদিন ওইরকম একটা ফরেন কেবে এক্সপ্রেস লাইন শাটডাউন দিয়ে তুমি যখন রিকন্ডাক্টরিং করতে যাবে এক সার্কিট করে ইয়ে করতে হবে আর কি আপনার এখন ইভেন এক সার্কিট মানে নতুন করে বেটার হইলো এটা তোমার মানে ওই সিস্টেমে ইন্টারাপ্ট না কইরা এই দিক দিয়ে একটা ইয়া হইলো তোমার এটা নিয়ে ওই ক্ষেত্রে অনেক লাইন করতে হয়, মানে ওইটা আমরা দেখছি যে ওই মানে এটা কঠিন, কারণ এমনি তো আমরা যতগুলো লাইন দেখতেছি বিশেষ করে ময়মনসিংহ এর দিকে যাওয়ার জন্য। না আরেকটা ইনফরমেশন দেই, তুমি ভালুকা যে পয়েন্টটা ধরছো আমার মনে হয় যে ভালুকা থেকে আরেকটু নিচে এই জায়গার যে পয়েন্টটা এটা মোর ফিজিবল, কারণ এটা হলো তুমি দেখবে চতুর্দিকে ইন্ডাস্ট্রিয়াল লোড আছে, তাহলে ওইটা আপনি একটু সময় দেন, আমরা যেটা দেখছি এটা আউটস্কার্ট হয়ে যাবে, কিন্তু এটা মিডল অফ দ্য ইয়া হবে। আলোচনাটা পরে করব না, আচ্ছা, এটা পরে discussion হবে। এটা নাম মাথায় রাখি। এই স্কোপগুলো অ্যাড হতে তো কস্টেরও একটা চিন্তা এখানে 30 শুধু এখন শুধু 30 মেগাওয়াট এটা অল্প আর লাগবে। হচ্ছে একটা সাবস্টেশন জমি না স্যার সাবস্টেশনটা আমরা এখানে করে এটা অন্য এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ হলো ওই যে 95% যদি ধরা হয় অলাইন তোমরা কিন্তু ক্যাপটিভে ওই যে ইয়েটা 98% যে ধরছো। ক্যাপটিভে 3000 টা ওখানে ক্যাপাসিটিটা বাড়বে। হ্যাঁ সেক্ষেত্রে বেশি লাগবে স্যার। হ্যাঁ বেশি লাগবে না, সেটা অসুবিধা নেই, তোমার থাকুক। আমরা এইখানে যেটুকু অ্যাকোমোডেট করা যায় এই পর্যন্ত সেটুকু করব, পরে যে প্রয়োজন অন্য প্রজেক্ট আমাদের এখন নিতেই হবে। আচ্ছা ভোল্টেজ পারফরম্যান্স ক্রাইটেরিয়া তোমরা কি গ্রিড কোড ফলো করতেছো, মানে গ্রিড কোড কমপ্লাই করছে, কমপ্লাইটা কিভাবে করছে, মানে একবার লোয়ার মার্জিনে কমপ্লাই করছে না মিডল মার্জিনে কমপ্লাই না করছে? লিমিট তো লিমিটই, মানে আপনার রেঞ্জ যেটা আছে আচ্ছা এর একটা কথা কই, প্লাস মাইনাস তুমি 30 সালে প্ল্যান করলা,
30 সালে তোমার হলো -6% পর্যন্ত অ্যালাউ আছে, তুমি একবার -6% প্ল্যান করে 31 সালে যায় তো এটা খুব ভালো না, আমাদের এই কমিটি এটা রিকমেন্ড করতে পারে যে এটা একটু অ্যালাউন্স ধরে স্যার আমাদের আমরা স্যার ফিউচার আর ওইদিকে অনেকগুলা স্যার প্ল্যান প্রজেক্ট আছে। আরেকটা অ্যাড করি স্যার, আমরা যে সিনারিওটা ধরি এটাই সবচেয়ে হার্ডেস্ট সিনারিও স্যার, বাকি টাইম কিন্তু মোটামুটি আরেক ফ্লেক্সিবলই থাকে স্যার। একবারে পিক আওয়ার, একবারে পিক আওয়ারটা একবার ধরেন তেলের মেশিন বাদ দিয়ে দিতেছেন, পিক আওয়ার দেখছেন কি আপনি ক্যাপাসিটি মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কম্পেনসেশন খুব ভালো মতন করতে হবে, নাহলে গ্রিডের স্টেবিলিটি নিয়ে ঝামেলা হয়ে যাবে। আমি তো ইভেন এটাও চিন্তা করছি যে কোনো কোনো জায়গায় হয়তো এসবিসি বসাই দিতে পারে, এসবিসি লাগবে, ডাইনামিক কিছু আসতে পারে, শুধু ক্যাম্পেইনস দেওয়া হবে না। এটা না তেল স্যার মানে যদি আমরা চেঞ্জ দেখি, চেঞ্জ মূলত ওই ক্যাপাসিটর ব্যাংকের মধ্যে আসছে আর হচ্ছে গিয়ে নতুন একটা সাবস্টেশন হিসেবে আসছে। আর বাকি শুধু ক্যাপাসিটর হবে না। আমি যেটা ভাবছিলাম যে এসবিসি আর ক্যাপাসিটর ব্যাংকের পার্থক্য হলো ক্যাপাসিটর ব্যাংক হলো মেকানিক্যালি সুইচড, মানে আপনার ধরেন যে সিস্টেমে একটা ভোল্টেজ কলাপস হলো, বড় জেনারেটর ঠিক করলো, এটা ক্লোজ হইতে 2 সেকেন্ড সময় লাগবে, 2 সেকেন্ডের মধ্যে ভোল্টেজ কলাপস হয়ে এলাকা ব্ল্যাক আউট হয়ে যাবে। আর এলাকা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এখানে অনেক প্রসেস ইন্ডাস্ট্রি চলবে, সো এখানে ব্ল্যাক আউট হলে ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষতি হবে। এইচভিসি হলো ইলেকট্রনিক্যালি সুইচড, মানে এটা মিলি সেকেন্ডে ওই ভার্বটা সাপ্লাই দিয়ে দিবে, সো ভোল্টেজ কলাপস ঠেকানো যাবে আর কি। এরকম সিচুয়েশন, এটার জন্য একটা হায়ার গ্রেডের স্টাডি দরকার, যেটাতে এখন এটা করতে হবে না, এটা পরে করে নিতে হবে কনসালটেন্ট দিয়া। ওইরকম এরিয়া যদি থাকে পরে ওই এইচভিসি ইয়াটা করতে হবে যাতে ভোল্টেজ কলাপস সিচুয়েশন না আসে। স্যার আমাদের রুট ফ্লো রিলেটেড মূলত স্পেসিফিক প্রজেক্টে যে ছিল কমিউনিকেশনের মানে কিছু অ্যাপ্লিকেশনের দিকে কানেক্টিভিটির জন্য হ্যাঁ, মানে ওইটার একটা ইয়ে ছিল যে কেন লাগবে, অথবা আমরা ওদের একটা ডিটেইল ব্যাখ্যা চাইছিল, আরেকটু স্পেসিফিক ব্যাখ্যা কেন এই জিনিসটা এই ডিভাইসের নাম ছিল কিন্তু কেন লাগবে জাস্টিফিকেশন ছিল ওরা আরেকটু ডিটেইল করে নিয়ে আসুন আমাদের না না আপনি আবার স্টার্ট আসসালামু আলাইকুম স্যার, আমরা কমিউনিকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমার নাম বিমান ভদ্র, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি ঢাকা ওয়ান কমিউনিকেশন ডিপার্টমেন্ট। তো আমাদের এই প্রজেক্টের আন্ডারে আমাদের যে কমিউনিকেশন রিলেটেড যে স্কোপটা সেটার জাস্টিফিকেশনটা নিয়ে আসলে আমরা একটু ই করবো। তো এখানে প্রেজেন্ট সিনারিওটা দেখানো আছে যে এই মুহূর্তে আমাদের পিসিবির অপটিক্যাল ফাইবার আছে প্রায় 9,500 কিলোমিটার, মোস্টলি ওপিসিডাব্লিউ ওভারহেড লাইন দিয়ে গেছে, অল্প কিছু আন্ডারগ্রাউন্ড আছে আর কি। এবং আমাদের যে টেলিকম নেটওয়ার্ক যেটা দিয়ে কিনা সারা বাংলাদেশের ডেটা আমাদের এনএলডিসি বা ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারে আসে, এটা আসলে টোটাল নেটওয়ার্কটা দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ফক্স ইকুইপমেন্টের নেটওয়ার্ক যেটা কিনা হিতাচি থেকে সাপ্লাই করা, এটা হচ্ছে টোটাল 247টা ইকুইপমেন্ট আছে বিভিন্ন সাবস্টেশনে। এর মধ্যে সব আপডেটেড মডেলের যে ইকুইপমেন্ট 615 এটা আছে 179টা, আর অনেক পুরাতন মডেলের একটা ইকুইপমেন্ট আছে 515 এটা আছে 68টা। এটা এক্সিস্টিং। আর হচ্ছে এটা হচ্ছে আর একটা নেটওয়ার্ক, আমি বলেছি যে আমাদের দুইটা নেটওয়ার্কের মাধ্যমে আসে। ওয়াই নেটওয়ার্কের টোটাল 191টা আছে, এটা বিভিন্ন ডিভাইস রিসেন্ট মডেলের 6টা এবং 21টা আছে, আগের মডেলেরই বেশি। তো এইগুলাই যে ফক্স 515 এর 68টা, এইগুলো আসলে ম্যানুফ্যাকচার থেকে এন্ড অফ সাপোর্ট এবং এন্ড অফ লাইফ ডিক্লেয়ার করে দিয়েছে, যে এইসব ডিভাইসগুলো আর তারা ম্যানুফ্যাকচারও করবে না, এগুলো কোনো স্পেয়ার কার্ডও পাবে না। হ্যাঁ, পুরাতন অবসলিউট হয়ে গেছে। আর হোয়ার ক্ষেত্রে যে মেট্রো এবং হচ্ছে ওএসএল 1500 এগুলো হচ্ছে এন্ড অফ সাপোর্ট। তো এই প্রজেক্টের স্কোপে আমরা 10টা ইকুইপমেন্ট খালি আপগ্রেডেশনের জন্য ধরা হয়েছে, আমরা প্রস্তাব করেছি। এটা হচ্ছে ফক্স 515 এর 10টা ইকুইপমেন্ট, এবং ওপিএসডব্লিউ রিস্টিং এটা হচ্ছে 1810 কিলোমিটার রিস্টিং প্রস্তাব করা হয়েছে। তো টেলিকম ইকুইপমেন্টগুলো আপগ্রেডেশন করার জাস্টিফিকেশনগুলো এখানে দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে প্রথম সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে নতুন টেকনোলজিতে শিফট করার একটা বিষয় আছে। আমরা আমাদের এর আগ পর্যন্ত টেলিকম নেটওয়ার্কের এটা হচ্ছে এসডিএইচ টেকনোলজিতে ছিল, এখন এটা আসলে দুনিয়াতে পুরো অবসলিউট, এবং এটা দিয়ে
এই আপকামিং যেগুলো পিএমইউ অথবা মানে মডার্ন ডিএফডিআর এইগুলোর জন্য আসলে মানে খুব একটা সুইটেবল না। এই জন্য আমাদেরকে নতুন টেকনোলজি এমপিএলএসটিপিতে শিফট করা প্রয়োজন। আমাদের যে কমিউনিকেশনের ব্যান্ডউইথ এটা এক্সিস্টিং সিস্টেমে 155 থেকে 622 এমবিপিএস পর্যন্ত আছে। তো আমরা নতুন যেটা প্রস্তাব করেছি তাতে আমাদের ব্যান্ডউইথ আরো বাড়বে, 1 জিবিপিএস থেকে এটা 10 জিবিপিএস পর্যন্ত বাড়ানো যাবে। এবং আমাদের নেটওয়ার্ক রেজিলিয়েন্স বাড়বে এটাতে, অনেকগুলো মানে কমিউনিকেশন রিংটা ফুল এস্টাবলিশ করার জন্য, এবং সেলফ হিলিং যদি কোনো ইকুইপমেন্ট যদি ডাউন হয়ে যায় তাহলে এটা অটোমেটিক রিকনফিগার করে আবার মানে যাতে সার্ভিসগুলো চালু থাকে, এই প্রপার্টিটার জন্য আসলে আমাদের এই নতুন ডিভাইসগুলো দরকার। তারপর এনএলডিসি ডাটা রিপোর্টিং, স্ক্যাডা কন্ট্রোল এবং এজিসি এইগুলোর বাস্তবায়নের জন্য আসলে আমাদের এই নতুন ডিভাইসগুলো অনেক সুইটেবল। এবং সাইবার থ্রেট এবং হচ্ছে ডিজিটাল সাবস্টেশন ইন্টিগ্রেশন, একদম নতুন মডার্ন টেকনোলজি আছে। হ্যাঁ মানে এর পরেও আছে, কিন্তু এটা হচ্ছে এস্টাবলিশড একটা টেকনোলজি আর কি। আর এই যে ইকুইপমেন্টগুলো আমরা রিপ্লেসমেন্ট করার জন্য প্রস্তাব করেছি 10টা 515, এটা এন্ড অফ লাইফ হয়ে গেছে 2016 সালের মে মাসে, এবং এন্ড অফ সাপোর্ট সব ধরনের সাপোর্ট বন্ধ হয়ে গিয়েছে 2024 সালের 31 মে। তো এইখানে হচ্ছে ডায়াগ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে আচ্ছা এটা দিয়ে ফরওয়ার্ড অফ না আমি স্যার মাউস পয়েন্টারটা দেখে যাচ্ছি। না ওটা দিছি স্যার, কিন্তু এখানে আসে না। মাউস পয়েন্টার দেখা চোখে দেখা যাচ্ছে। এই যে এটা দিয়ে এটা ক্লিক করে এলাম এটা পয়েন্টার বের হবে। আসে না। এটা এখানে আছে। শুরু করে আর বলতে থাকে। এই যে এটা আছে কইলে পয়েন্টার। আচ্ছা আমি একটু পেন দিয়েই দেখাই। আচ্ছা এইখানে হচ্ছে এই যে এখানে কোর যে রিংটা, এই কোর রিং এর মধ্যে এই যে এখানে 3টা ডিভাইস রয়ে গেছে যেগুলো আসলে ওই পুরাতন টেকনোলজি 515। এটার জন্য এই যে আমরা এই 1 জিবিপিএস এর এমপিএলএস লিংকটা আসলে বাস্তবায়ন করতে পারতেছি। আর এছাড়া বগুড়া জোন এবং চিটাগাং জোন, খুলনা জোন, এই দুইটার মাঝখানে একটা এই যে পুরাতন ডিভাইস রয়েছে 622 এমবিপিএস এর, এটা আসলে একটা বটলনেক তৈরি করতেছে। তুমি যে 1 জিবিপিএস দেখাইতেছো, হ্যাঁ এটা যদি আমরা পরবর্তীতে আপডেট করতে চাই তাহলে কি 10 জিবিপিএস পর্যন্ত সাপোর্ট করবে আর কি, খালি এসএফপিটা চেঞ্জ করলে হবে। সেটা কেমনে করতে হবে? ওই একই সেম ডিভাইস, জাস্ট খালি পোর্ট এগুলো আলাদা কিনতে পাওয়া যায়, খুবই কম দাম, ওই পোর্টগুলো চেঞ্জ করে এসএফপি কার্ড বসাইতে হবে? না, কার্ড না, শুধুমাত্র যে এসএফপি ছোট একটা ডিভাইস আর কি। মানে এইগুলা এরকম জ্যাকখানা বোর্ড থাকবে আর কি। পেন ড্রাইভের পেন ড্রাইভের মতো একটা পোর্ট থাকে আর কি। পেনড্রাইভের মতো যেরকম এক্সিস্টিং কার্ডিং থাকবে, পোর্টগুলো থাকবে। মানে আমি এটার মধ্যে ঢোকানো যায়। মানে 1 থেকে ডাইরেক্ট 10 হয়ে যাবে, নাকি আমি 1 থেকে 2 5 না 1 থেকে 10 হবে। ডাইরেক্ট 10 করতে পারবেন আপনি যেখানে দরকার? তা আমরা এমনি নিতেছি কেন? 10 হিসেবে নিলে কি সমস্যা আছে? ওটার অনেক টাকা খরচ হইতো। এখন হচ্ছে যে যেহেতু আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, দেখা যাবে যে এই জন্য ওরা কম্পিটিশন আসলে সাবস্ক্রিপশন গুলো তো আসে মানে অল্প করে কিছু কিছু করে। এখন আমি যদি 10ও নেই, আলটিমেটলি সে একই চলতে হবে, কারণ বেশিরভাগ সাবস্ক্রিপশন 1 জিবিপিএস এ আসছে। এখন পর্যন্ত মানে পিসিবির যে এই কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা ডাটা ফ্লো রেট সর্বোচ্চ কত হচ্ছে, কত জিবিপিএস হচ্ছে, এমবিপিএস হচ্ছে কত? মেইনলি সবগুলো ডাটা তো বিভিন্ন জায়গা থেকে কন্ট্রোল সেন্টার থেকে আসে। হ্যাঁ মানে যে ধরনের কনসেন্ট্রেটেড এরিয়া, যেখানে বেশি ঢুকে হাই ট্রাফিক এরিয়া, ওখানে কত পর্যন্ত টিপিক্যালি কোনো আইডিয়া আছে তোমাদের? আমাদের প্রায় 250-300 এমবিপিএস পর্যন্ত আমাদের এক্সিস্টিং ডিভাইসে ক্যাপাবিলিটি আছে। মানে ওই এই ডাটাটা আসতেছে, এরকম চ্যানেল তৈরি করা আছে, 622 এমবিপিএস যেটা ওইটা ইউজ করতেছি, ওইটা ইউজ করতেছি আর কি। কনজেশন এটা ইউজ করতেছি এসটিএম। আচ্ছা মানে এখানে আপনারা কোন কনজেশন ফেস করছেন কিনা, বা কনজেশনের এটা ইস্যু নাই? নেটের সাই টিডিএম সাই এটা কন্ডিশন কোনো ইস্যু নেই, এত সব হচ্ছে তোমার পয়েন্ট টু পয়েন্ট নেই, একবার ডেডিকেটেড নেই। একটু অসুবিধা আছে যে পিএমইউ এর জন্য স্যার অনেক বেশি ব্যান্ডউইথ লাগে, তো একটা স্টেশনের জন্য 2 এমবিপিএস এর বেশি লাগে। আচ্ছা তো পিএমইউ গুলো আসলে আমরা ওইভাবে করতে পারি নাই। এই 6টা পিএমইউ এই পর্যন্ত ইমপ্লিমেন্টেড আছে পিসিবিতে, এই সবগুলো যে এমপিএলএস নেটওয়ার্কের মাধ্যমে হচ্ছে। ওকে মানে প্যাকেট নেটওয়ার্কে গেলে আমার সুবিধা হলে আমি পিএমইউ এ যেতে পারবো। পিএমইউ এবং হচ্ছে হাই ব্যান্ডউইথ পিএমইউ লাগবে, আরো প্রচুর পিএমইউ লাগবে আমাদের। আচ্ছা আমাদের যে ফাইবার নেটওয়ার্ক আছে, এই ফাইবার নেটওয়ার্কে ওই যে আমরা শুনছি যে ওপিভিডব্লিউ এর মধ্যে ফাইবারের কোড থাকে, এর মধ্যে আমাদের নিজেদের কয় কোড লাগে, মানে প্রোটেকশনের জন্য কয় কোড লাগে,
স্ক্যাডার জন্য কয় কোড লাগে? আমাদের একটা রেগুলেশন করা হয়েছে, এর মধ্যে আমাদের কমিউনিকেশন ডিপার্টমেন্টের থেকে প্রায় 16 কোড চাহিদা দেওয়া আছে। এর মধ্যে 16 কোড লাগবে যেহেতু আমাদের দুইটা নেটওয়ার্ক আছে, দুইটা নেটওয়ার্কের জন্য লাগে। এই 16 কোড দিয়ে কি সার্ভিস কমিউনিকেশন ডিপার্টমেন্ট দেয়? দুইটা নেটওয়ার্ক আছে, দুইটা নেটওয়ার্কের মধ্যে ভয়েস সার্ভিস আছে, এমএনসির স্ক্যাডার ডাটা এবং স্ক্যাডার অপারেশন। আর হচ্ছে টেলিপ্রোটেকশনের জন্য, ডিফেন্সিয়াল টেলিপ্রোটেকশনের জন্য আলাদা ডাটা ফাইবার কোড লাগে। এই সবগুলো এই 16টার ভিতরে? এই কয়টা হচ্ছে 16টার ভিতরে আর কি। হ্যাঁ, এইটা ছাড়া হচ্ছে ওই ওয়েবসিএল এর আবার কিছু 16টার মধ্যে আবার যেহেতু দুইটা নেটওয়ার্ক, মানে 8টা করে এরকম ভাগ আছে। এবিবি নেটওয়ার্কে 8টা আর ওয়াই নেটওয়ার্কে 8টা। মানে চারটা আছে, বাদ বাকি হচ্ছে আমার যে টেলিপ্রোটেকশন, ডিফেন্সিয়াল টেলিপ্রোটেকশনের জন্য আছে। প্রোটেকশনের জন্য, টেলিপ্রোটেকশনের জন্য কয়টা লাগে? টেলিপ্রোটেকশনে ডিপেন্ড করে ওই সাবস্টেশনটা কয়টার সাথে কানেক্টেড আছে, মানে কয়টা। এই সাবজেক্ট এটা আরো ডিটেইলে বুঝতে হলে আপনাকে একটু আলাদাভাবে বুঝতে হবে বিষয়টা। না, এখানে যে বিষয়টা সেটা হলো যে পিসিবি আবার এখানে একটা বিজনেস আছে। পিসিবি ব্যান্ডউইথ লিস্ট দেয়, ডার্ক ফাইবার লিস্ট দেয়। তো ইনিশিয়ালি যখন পিসিবি ডার্ক ফাইবার লিস্ট দিত, তখন হলো পিসিবি ব্যান্ডউইথ লিস্ট দেওয়ার ক্যাপাসিটি ছিল না। ব্যান্ডউইথ দিতে হলে দুই পাশে টার্মিনাল ইকুইপমেন্ট বসাইতে হয়। এখন পিসিবি সেই সক্ষমতা অর্জন করছে। এখন আর একবার ডার্ক ফাইবার দিয়ে দেয়। ডার্ক ফাইবার দেওয়া মানে হলো যে আপনি একদম আপনার জমি দিয়ে দিলেন, অন্যরা চাষ করে খাবেন। তো এখন হলো পিসিবি নিজের জমি চাষ করে ফসল বিক্রি করতে পারবে, এরকম ক্যাপাসিটিতে আসছে। এখন হলো যে পিসিবির যে অপটিক্যাল ফাইবার লিজিং যে পলিসি, হ্যাঁ, সেখানে কি এখনো যে ডার্ক ফাইবার পিসিবি আরো লিজ দিবে এই ধরনের মানে এই ধরনের পরিকল্পনা আছে কিনা, নাকি পিসিবি মোর প্রফিটেবল মানে অনলি ব্যান্ডউইথে থাকবে, মানে কাউকে আর ডার্ক ফাইবার দেওয়া হবে না, এখন থেকে শুধু ব্যান্ডউইথ লিজ দিবে, যেটা থেকে পিসিবি ইনকাম জেনারেট হবে। পিসিবি এখন আমরা জানি যে ডলারের দাম বেড়ে যাওয়া বিভিন্ন কারণে পিসিবি এখন লসে চলে গেছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা রেভিনিউ আর্নিং সোর্স এবং আমরা এখানে আবার ইনভেস্ট করতেছি, আমরা এই জায়গায় আবার ইনভেস্ট করতেছি। সো ইনভেস্টমেন্টের রিটার্ন আসতে হলে ওয়ান অফ দ্য ওয়ে হলো আমার নিজের প্রয়োজন মেটানোর পরেও যে আমার ফাইবারগুলো থাকতেছে সেগুলোকে আমি ডার্ক ফাইবার হিসেবে না দিয়ে আমি ব্যান্ডউইথ হিসেবে দিব। এই রিলেটেড একটা অ্যাসেসমেন্ট এখানে দেওয়া সম্ভব কিনা, যে আমার এখন আমার যে এই বিজনেস স্ট্র্যাটেজি আছে কত কি পরিমাণ আমি ডাটা হিসাবে দিচ্ছি, কি কোন জায়গায় আমি ডার্ক ফাইবার হিসাবে দিচ্ছি, এই ডার্ক ফাইবারগুলোর কন্ট্রাক্ট কতদিন আছে এবং এটা আমার সম্ভাব্য পলিসি কি হওয়া উচিত, এটা কমিটি রিকমেন্ড করে দিবে যে আমি আর ডার্ক ফাইবার দিব না, আমার প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য পিসিবি ইনকাম বাড়ানোর জন্য কি করতে হবে, সো দ্যাট আমি এখানে যে ইনভেস্ট করতেছি হোয়াট এভার, এটা আমার তো রিকভারি আসতে হবে। নট অনলি দিস ইনভেস্ট, বাকি তো আমি ট্রান্সমিশনে ইনভেস্ট করতেছি, ট্রান্সফর্মার ইনভেস্ট করতেছি, সবগুলোর জন্য আমাকে ইনকাম বাড়ানো দরকার, ইনকাম পোর্টফোলিও ইমপ্রুভ করা দরকার। এইরকম একটা অ্যাসেসমেন্ট, এটা আমার মনে হয় যদি আমাদের কমিউনিকেশন দপ্তর পক্ষতে যে মানে স্কোপটা প্রস্তাব করেছি, এইটা আসলে আমরা ওই ওয়েবসিএল দপ্তর মানে যারা কিনা ডার্ক ফাইবার লিজিং এর সাথে জড়িত তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নেই। আমরা আমাদের রিকোয়ারমেন্টসটা বুঝে দিয়েছি, যেখানে আসলে দেখতেছি যে আমার ফাইবারের কোয়ালিটি ডিগ্রেড হয়ে গেছে, মানে ফাইবারটা খুব বারবার ব্রেক হচ্ছে। এটা আসলে আমাদের ন্যাশনাল মিশন ক্রিটিক্যাল সার্ভিসগুলোর জন্য খুব অসুবিধা, কারণ একটা ফাইবার ব্রেক হয়ে গেলে এটা আবার ই করতে ডেফিনেটলি উই টোটালি এগ্রি। তাহলে এইগুলো এবং হচ্ছে যেগুলো দেখা গেছে যে মানে ফাইবার ইউজ করতে করতে আর নাই, 1 কোর আছে 2 কোর আছে, এটা আবার ডে বাই ডে হয়তো প্রবলেম হলে আমরা ঘুরাই দিই, অন্য কোরে শিফট করে দিই, সেই সুযোগও থাকতেছে না। ওইগুলোই মেনলি এখানে ইনক্লুড করা হয়েছে। এখন যদি ওই ওয়েবসাইট ডিপার্টমেন্টের লিজিং এর চিন্তা ভাবনা করতে হয় তাহলে ওদের কাছে আমি ইনফরমেশন যেটা হলো যে এই প্রজেক্টে আমি যে ইনভেস্টমেন্ট করতেছি, এনগেজ করতে হবে। হ্যাঁ, না এনগেজ করার দরকার হলে তার একটা রিপোর্ট দিই। আমরা যেখানে ইনভেস্টমেন্ট করতেছি এটা যে আমার মানে বিজনেস স্টাডির সাথে রিলেটেড, কারণ এখানে সম্ভবত যেগুলো অপটিক্যাল ফাইবার চেঞ্জ করা হতো সব 48 করে নিয়ে যাওয়া হচ্ছে। তো তোমাদের লাগে 16 কোর, তাহলে আমরা 32 কোর অ্যাডিশনাল আমি দিচ্ছি, যেখানে আমার হিউজ ডাটা সার্ভিস করতে হবে। না এক্সিস্টিং হচ্ছে 24 কোর অলরেডি আছে, 24 কোরের জায়গায় আমরা 48 কোর আপনি আপনাদের সাথে বসেন, কারণ বিষয়টা তো ইজি না, এটা তো টাকার বিষয় আছে। এটা একটা মানে ওপিজিডব্লিউডি আলাদা হবে সিনারিওটা কি এবং এটাকে ইমপ্রুভ করা যায় কিনা এরকম একটা রাইটআপ আমরা রিপোর্টে একটা অংশ রাখতে পারি, রিকমেন্ডেশনে পরে পিজিসিবি এটা নিয়ে কি করে করব। আচ্ছা স্যার, আর একটা হচ্ছে যে রিজিওনাল, যেমন ঢাকা জোন, ঢাকা নর্থ ওয়েস্ট জোন এবং ঢাকা জোন, এখানে সাউথ জোন, ইস্ট জোন, সিলেট জোন এবং চিটাং জোন, এইগুলো আছে চিটাং জোন থেকে, সিলেট জোন বা চিটাং জোন থেকে যে আমার এনএলডিসি তে ডাটা আসবে বা ব্যাকআপ এনএলডিসি যাবে, কিন্তু যে মাঝখানে যে পুরাতন এবং ওল্ড ক্যাপাসিটির লোক আমার মনে হয় যে এটা মোটামুটি ইয়া হইছে,
ক্লিয়ার হয়েছে যে দরকার, স্কোপটা দরকার। এবং শ্রাবণ যেটা বলতেছে যে এই স্কোপটা বাড়ানো হচ্ছে, সেটা দিয়ে আমরা পিএসসি বিজনেস করতে পারে। এটা আসলে কমিটির কিন্তু ইয়েও না, সেটা আলাদাভাবে অন্য একটা কমিটিও করতে পারে। তো সেটা ভিন্ন কথা, বাট স্কোপটা যে লাগবে এটা মনে হয় পিসিডব্লিউ তো দরকার নাকি? এটা এটা তাহলে শেষ। আর এরপর ফক্স আপগ্রেডেশন কি হাবিজাবি ছিল মার্কস ওটাতে আছে? এটাই ফক্স আপলোড। যেটা বললাম এগুলো লাস্টে যেটা বলছেন এটা, এর আগে ছিল ওয়েস্টিং। প্রথমে যে এসডিএস থেকে যে এফএনএস ওটা বলছেন। এটাই হচ্ছে ফক্স, হ্যাঁ 10টা ইকুইপমেন্ট। আমাদের 68টা পুরাতন ফক্স আছে, কিন্তু চার্জ বেশি। দেখানো। ওটা এস্টিমেটে কত? 12 কোটি টাকা দেখানো। 2 মিলিয়নের মতো কোথায় আসছিল স্যার আমাদের। ফক্সেটটা হচ্ছে 12 কোটি। তার 120 কোটি হচ্ছে ওপিডব্লিউ। এখন বেড়ে গেছে cost। না বাড়ে নাই, আমরা যেটা দিছি এটাই আছে। আমাদের 68টা হচ্ছে 60, মানে ফক্স 515 আছে, এর মধ্যে জাস্ট 10টা আর কি আমরা সিলেক্ট করছি আর কি আপডেটেশনের জন্য। আচ্ছা আমাদের কি মানে দাঁড়ালো কি তাহলে? ও কি করেন? সামারি করেন। আচ্ছা, এখন হলো যে ওই লোড ফ্লো স্টাডির উপরে অনেকগুলো রিকমেন্ডেশন আছে। লোড ফ্লো স্টাডির আগে একটা সিম্পল জিনিস বলি, সেটা হচ্ছে কি ওরা 11,000 মেগাওয়াট ধরছে না গ্যাস থেকে, এটা তো আমরা দিতে পারবো না। 9,000 দিতে পারবেন না আপনি। তো এটা পুরোটা একটা দিলে হবে না। ওকে, এরপর ওই ক্যাপাসিটর ব্যাগ বা যাই বাড়ান না কেন, এই পুরোটাই গোয়া যাবে না। হ্যাঁ, ওই জন্যই বলছি যে যদি এটার আগে তো আপনি গোড়ায় তো কমন আছে। ফুয়েল মিক্সটা ঠিক করতে হবে ফার্স্ট। মানে এইটা যেটা করবে, রিয়েলিস্টিক যে ডাটাটা আছে, এই ডাটাটাই তো আমরা নিজেরা বসে ঠিক করে এইটা আবার মানে লোড ফ্লোটা আবার করতে হবে, তখন ওইটার থেকে কিন্তু ফুয়েল মিক্সটা এবং কোন রিজিয়ন এটা দিলে কিন্তু ওরা আবার ওদের করা আছে মানে যে সিস্টেম আছে আমরা জাস্ট ডাটা করে দিতে হচ্ছে। মোস্ট অফ দ্য কেস তারা যেটা বলতেছে যে তাদের যে গ্যাস পাওয়ার হাবগুলো আছে, গ্যাস পাওয়ার হাব থেকে লোড সেন্টারে পাওয়ারটা নিয়ে আসতে হইলে, হ্যাঁ ওরা বলতেছে তেমন কোনো ইস্যু নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাইনর কিছু ইস্যু আছে। ওইটা তো বলতে ধরেছে এটা ধরে নাই। হ্যাঁ, আমরা যদি মানে লো জিরো অয়েল এবং হাই গ্যাস সিনারিওতে যাই, এটার জন্য যে আমার প্রজেক্টের স্কোপ খুব বেশি চেঞ্জ হবে এরকম না, মাইনর কিছু অ্যাডজাস্টমেন্ট আসবে। তো সেটার জন্য যদি গ্রিডে রেডি করে রাখা যায়, এরপর আমরা এনার্জি ডিভিশনে প্রেস করবো যে আপনি আমার গ্যাস অ্যাভেলেবিলিটি বাড়ান, আমার গ্রিডে কোনো ইস্যু নাই, মানে আই ক্যান এনশিওর জিরো অয়েল। কারণ পাওয়ার ডিভিশন একটা আপার হ্যান্ডে থাকে। মানে তো আমাদের বললাম যে 9000 যেটা আছে 9000 রেখেই আমার কি সিস্টেম লাগে এটা আমি বলবো। গ্রিড রেডি আছে, পাওয়ার ডিভিশন রেডি আছে, আপনি গ্যাস দিন আমি চালাতে পারবো। আচ্ছা, গ্রিড রেডি বলতে কি বোঝায়? আপনি সাবস্টেশন এখানে ধরছেন কয়টা? 1 2 3 4 5 6 7 7টা নাকি? 7টা সাবস্টেশন, 400 কেবি দুইটা, 230 কেবি দুইটা, আর 125 কেবি তিনটা। এগুলোতে আমরা এগ্রি করি। আমার প্রশ্ন বোঝায় বা বোঝার চেষ্টা করেন। আমাদের যে এখানে স্কোপ যে সাবস্টেশন আপনি বুঝাইছেন, নাম পারলে একটা ভুট্টাতে একটা ট্রান্সফরমার বাজারে ট্রান্সফরমার, শুধু ট্রান্সফরমার, সাবস্টেশন না না সব ট্রান্সফরমার, শুধু ট্রান্সফরমার, শুধু ট্রান্সফরমার বসাবো। হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফরমার বসাবো 970 টাকা, কত টাকা দেখলাম দাঁড়ান, 699 700 টাকা। এটা কিন্তু জিরো অয়েল 700 টাকা। মানে এটা জিরো অয়েল জিরো ক্যাপলি ছাড়াই এই না না, এই জিরো অয়েল করে তো ওরা সেই একই রেকমেন্ডেশনই আসছে। ওই জায়গায় তো তারা ট্রান্সফরমার বসানোর চেষ্টা করতেছে। না, ডেফিনেটলি ওখানে কিছু কিছু চেঞ্জ হবে, ওরা তো আর ডিটেইল এটা দেখায় নাই। মানে আমাদের দরকার তো ছিল এই স্কোপটা, যে আপনারা কোন কোন জায়গায় লোড করতে আমরা আজকে দেখলাম, সমস্যা নেই। এখানে প্রত্যেকটা সাবস্টেশন লাইন অনুযায়ী তখন প্ল্যানের তো ছিল না, অসুবিধা আমাদের স্ট্যাক করার সময় 0 ওয়াই 0 ছিল না এটা। আমরা আমাদের সিস্টেম কনস্ট্যান্ট গুলোকে সব রিজলভ করছি, তার সাথে এখন হলো 0 ওয়াই 0 না, এখানে এই যে তাদের স্টাডি রিপোর্টে আমি যে জিনিসটা পিনপয়েন্ট করতে পারি না, সেটা হলো যে আপনারা মানে 0 ছাড়া তো একটা স্টক আউট করছেন, এই স্কোপ লাগবে। অন টপ অফ দ্যাট আমার জিরো অয়েলের জন্য অ্যাডিশনাল কি লাগবে এবং জিরো ক্যাপটিভের জন্য আরো অ্যাডিশনাল কি লাগবে, এটা আলাদা টেবিলে পাশাপাশি দিতে হবে। মানে এই জিনিসটা এভাবে নাই। এটা করতে হলে তোমার ফুয়েলের কথাটা তো ফুয়েলটা ক্লিয়ার করতে না, আর হবে। হচ্ছে কি না, ওই যে মানে ওইটার বাইরে ওই যে প্রথমে যেটা করা আছে এখন, হ্যাঁ এটা জাস্টিফাইড কিনা আমরা বলতেছিলাম, এটা তো আমরা সেকেন্ড ফেজেও কিছু পাঠাইতে পারি, এমন না যে আমরা এই যে সব করে দিতে হবে। এখানে প্রায়োরিটি আমরা সেট করতে হবে, এখান থেকে সব টাকা নিয়ে আমরা এই কাজই করে ফেলতে হবে এরকম না। যেমন ওরা অনেকগুলো বলছে রিকন্ডাক্টিং করতে, রিস্ট্রিংিং করতে, এগুলো হয়তো এখন প্রয়োজন আছে কিনা এটা চিন্তা করেন। আর হচ্ছে কি এটা অন্যান্য কয়েকটা প্রজেক্টও তো চলছে পাওয়ার গ্রিডের, সেখান থেকে আউটপুট আছে কিনা এটা দেখে এটা রিভাইজ করার বিষয় আছে। একটা ছোট স্কোপ অলরেডি আমরা জরুরি বিধায় বের করে দিয়েছি আমরা। কিছু লাইন আপগ্রেডেশন দুই একটা আছে যেটা আমরা প্যারালালি করার চেষ্টা করতেছি, যে আমাদের টাকায় বা মানে ওই আমাদের বিআরসি কাছে আমরা ফান্ড চাইছি, যদি ওইটা হয় তাহলে দেখা যাবে কয়েকটা লাইন আপগ্রেড, যেমন এই হরিপুর লাইনটা, হরিপুর
ফরিদপুরের যে লাইন তারপর সাভার একটা ইয়ে আছে। সরি বললেন আমিনবাজার সাভার লাইন আছে। আমিনবাজার সাভার প্যারালালি আমরা বার্কের কাছে রিকোয়েস্ট করছি যেহেতু এটা আমরা একটু ইয়ে হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে, কারণ ময়মনসিংহে ওইটা কি করছেন ওই যে ওটা নিজেরা করার ফুলপুর মানে না আমরা নিজস্ব ওইটা হচ্ছে ছিল এইখানেই ছিল, মানে কিন্তু যেহেতু একবার ইয়ে হবে, দেরি হবে, এই জন্য মেঘনাঘাট হরিপুর কি করছে নিজস্ব ওইটা নিজস্ব অর্থায়নের ব্যবস্থা করা হচ্ছে। মানে আমরা বার্কের কাছেও টাকা চাইছি, বার যদি দেয় দিল না, আমরা ডেডলাইন নিজস্ব কবে অর্থায়ন দিচ্ছ? এটা আমরা 28 এর মধ্যে মানে ওটা 0 টার্গেট আছে। আচ্ছা আরেকটু আমি বলি, এই যে এইখানে দেখা গেছে যে পুরো এই স্টাডিদের ভিতরে 28টা সাবস্টেশন আছে 90% লোডে, আবার 7টা সাবস্টেশন আছে হলো যেখানে স্কোপে ধরা হয়েছে 60% লোডে। এগুলোকে আমরা আপগ্রেড করবো। মানে 28টাতে 90% লোডে চলতেছে, এইগুলো কি কোনো জায়গায় কাজ চলতেছে নাকি কি অবস্থা? না এখানে কোনো ইয়া নাই ডুপ্লিকেশন নেই না আমি বলি স্যার যেগুলো ওভারলোড আছে স্যার, হ্যাঁ। এগুলার ক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য কেসে আমি নতুন সাবস্টেশন বানাচ্ছি, সেখান থেকে লোড শিফট হয়ে যাবে। আর মানে এটাকে অ্যাড্রেস করা হয়েছে কিনা, এটা হলো কথা। সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা অ্যাড্রেস যে হইলো এটা তো একটু দেখতে হবে, এটা না দেখে তো মানে কমিটি কিন্তু এটা একটু দেখা দরকার আছে। আপনারা আরেকদিন একটু বসে তাহলে মানে এই যে বলতেছে, আমি যেটা দেখলাম 28টা সাবস্টেশন ওভারলোড বলতে গেলে, এটা অন্য কোনো জায়গায় মিটিগেশন হচ্ছে কিনা এটা একটু ভেরিফিকেশন দরকার। ঠিক আছে এটা তাহলে এটা যদি ভেরিফিকেশন না হয় তাহলে ওই জায়গাটা গ্যাপ থেকে যাবে। এটা একদিন আপনি আমাদের কাছে আসেন, আমরা একসাথে বসি আমার ওকে, ঠিক আছে, এটা আমরা নিজেরা চেক করে নিব, আমরা নিজেরা চেক করে নিব। এটা আমি সারা মাসুদ আর আরেকটা হলো আজকের এই প্রেজেন্টেশনটা একটু গ্রুপে কাইন্ডলি দিয়ে দেন, স্যার আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দিন। আমি তাহলে আমরা আরেকটু ইয়ে ওই ফুয়েল মিক্সের ব্যাপারে আমি একটু বলি, সেটা হচ্ছে কি ধরেন মানে বিষয়টা এরকম যে আলটিমেটলি তো আমাদেরও কিছু সিদ্ধান্ত দিতে হবে। ইএমআরডির সাথে ইএমআরডি থেকেও আমরা কিছু প্রপোজাল পাইছি, প্রপোজাল না ওদের একটা প্ল্যান আমাদের কাছে আমাদের পিএসএসবি তেও আছে, এপিএসএমবি তেও আছে, ওরা কবে কোন এফএসএর আনতেছে ওইটাও কিন্তু আছে। তো তাদেরও একটা প্ল্যান আছে, কিন্তু এটা আমরা যখন কাজ করছিলাম মাস্টার প্ল্যান নিয়ে তখন কিন্তু তারা বলছিল আপনারা বলেন আপনাদের চাহিদা, সেই অনুযায়ী আমরা এফএসএর আনবো। বিষয়গুলো কিন্তু এইভাবে দুইটা জড়িত। তা আমরা যদি বলে দেই জাকির সাহেবকে যে আপনি দিতে পারবেন কিনা, দ্যাট ইজ নট দ্য কেস, এটা এইভাবে বলা যাবে না। এটা আমাদের প্রপোজ করতে হবে যে এটা এখান থেকে দিতে হবে, এটা এখান থেকে দিতে হবে, কান্ট্রি পার্সপেক্টিভে কোনটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আমাদের যদি আসলে 23,000 মেগাওয়াট আমাদের সার্ভ করতে হয়, কোথাও না কোথাও থেকে তো আমাদের পাওয়া দিতে হবে। এবং আমরা যদি চাই যে আমাদের 5-6,000 মেগাওয়াটের যে অয়েল কমাতে, মানে সেটা ডেফিনেটলি রিপ্লেস করতে হবে কিছু না কিছু ফুয়েল দিয়ে। এই প্ল্যানটা ঠিক আছে, আমরা তো এখানেই আমাদের তো মোটামুটি এটা কাজটা তো করতে হবে। এখানে দুইটা জিনিস নাইলে আমরা সে তেলই চলবে, সেটা আমরা বলে দিব। আর যদি আমরা নাই পারি যে আমাদের গ্যাসও আমরা দিতে পারবো না, কয়লাও দিতে পারবো না, তাহলে ঠিক আছে ভাই তেলই চালাবো। আমরা যদি এই জিনিস করতে পারি তাহলে আমি জিরো যাইতে পারবো। জিরো যাওয়ার কন্ডিশনগুলো কি সেই জিনিসগুলো আমরা একটা আলাদা ইয়েতে বলে দেবো যে আমার এই জিনিস যেটা আমাদের এটা তো গাইডলাইন হিসেবে যাবে এবং মাস্টার প্ল্যানের সাথে এটা অ্যালাইন হয়ে যাবে। মাস্টার প্ল্যানে বলে দিছি না যে আমাদের যদি আমরা ওই যে হাই গ্যাস গ্রিড ডিপেন্ডেন্সিতে যেটা যাই আর লো গ্যাস গ্রিড ডিপেন্ডেন্সিতে যে যাই, সেটাতে তাদের কয়টা এফিসিয়েন্সি আনা উচিত আমরা বলে দিছি, এটা কিন্তু স্পেসিফিক করা। তো আমরা সেই জায়গাগুলো অ্যাড্রেস করে একসাথে অ্যালাইন করে এটা বলা যাবে না। আর আনরিয়ালিস্টিক করে লাভ হবে না। 9000 মেগাওয়াট আমরা আদৌ গ্যাস থেকে চাই, তাহলে আমাদের ডিরেক্ট তাদেরকে এখনই আমরা বিদ্যুৎ দপ্তরে জানাই দিব যে আপনার এফিসিয়েন্ট প্রিপারেশন দেন। আমরা 2030 সালে 9000 নিব, প্রত্যেককে দিবেন আমরা 30-এ 11,000 28 হচ্ছে কি 9000। তো আলটিমেটলি এটা কোলে আসতে পারে, এটা আমাদের নিজেরাই ডিসাইড করতে হবে, নিজেরা একটা ফাইনাল করতে হবে। আর না হলে কিন্তু আলটিমেটলি আবার লিকুইড ফুয়েলে চলে যাবে। আচ্ছা, আরেকটা অপশন হইলো যে আমরা যদি পিকিং প্ল্যান্টকে পিকিং ব্যাটারিতে রিপ্লেস করি তাহলে কি হয়, সেটা একটা অ্যাসেসমেন্ট দিনের বেলায় কিন্তু আমাদের প্রায় 80 থেকে 85% ডিমান্ড থাকে ইভিনিং পিকে। আমরা দিনের বেলায় তো দেখা যাবে যেগুলো আমরা সোলার বা চিন্তা করতেছি সেটা পুরোপুরি ইউজ করার পরে আমরা গ্যাসের পরিমাণ 7,000-8,000 লাগবে 2030 সালে। স্টোর করবে কি করে? স্টোর করার জায়গা তো এখনো নাই। আপনি এখনই তো গ্যাসে আপনি গ্যাস না রিনিউয়েবল আছে না, তোমরা তো রিনিউয়েবল 7,000 মেগাওয়াট রিনিউয়েবল হয়ে যাবে তোমার। এখানে আমি যে হিসাব দেখতেছি রিনিউয়েবল তোমার 30 সালে তো এটা পাওয়ার ডিভিশনে টার্গেট করছে 6,000 মেগাওয়াট। সেটা আমাদেরকে 6,000 মেগাওয়াট না, এজন্যই স্যার আমাদের যেটা দরকার রিনিউয়েবলের বিশেষ করে অফগ্রিড যেগুলো আছে সেগুলা এরিয়া ওয়াইজ, মানে কোথায় আমি রিনিউয়েবলের আপডেট দেওয়া খুব ডিফিকাল্ট। আপনি যেটা বলতে চাচ্ছেন ওটা রুফটপ নিয়ে তো আমরা অনেক কিছু চেষ্টা করছি, এখন অনেক জায়গায় ফেল হইছে, আরো চেষ্টা করতেছি, আবার ফেল হচ্ছে। এগুলা কিন্তু খুবই আনসার্টেন বিষয়। আমি আবারও বলতে চাচ্ছি, আপনার জাকির সাহেব ভালো জানেন আমাদের একটা বেস লোড নিয়ে চিন্তা করে কান্ট্রিকে তো সেভ করতে হবে। রিনিউয়েবল হচ্ছে কি একটা অ্যাডিটিভ বিষয় বলে রাখছি।
তো ওই জায়গায় চিন্তা করে যে আমাদের ধরেন আমার যে এই গত বছর যে আমরা 17,000-এর মতো ডিমান্ড মিট করলাম, এটা তো যায় 2030 সালে ডেফিনেটলি 20,000-এর মতো হবে। তো সেটার একটা ব্যাকআপ আমাদের লাগবে না, নাহলে তো সেই হাই কস্ট অয়েল কস্টই চলে যেত। আরেকটা হলো যে গত বছর এবং এই বছরে এখন পর্যন্ত যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে মোটামুটি ওয়েদার একটু ফেভারেবল, কিন্তু 24 সালে যে ঘটনাটা ঘটছে এটা কিন্তু আমরা এজিউম করতে পারি না, ওইটাও তো মাথায় রাখতে হবে, তাই না? তো সেই সেরকম যদি ঘটায় তাহলে কিন্তু এখানে বিশাল কিন্তু কষ্ট একটা বড় হলো নিউক্লিয়ার আসতেছে প্রায় 2000 হ্যাঁ, ওইটা ছিল, ওইটা আবার ডিসিপিসিএল সেকেন্ড ফেজ আরো 1200 নিয়ে আসতেছে। তো আপনার কিন্তু ওভারঅল ওই যে বেস লোড যে ক্যাপাসিটি ওখানে কিন্তু অনেকখানি বাড়তেছে। ওইটা কিন্তু একটা আবার ইয়ে আছে যে ওইটা করার পরেও কিন্তু 11,000 মেগাওয়াট লাগবে। আমরা পরে বলবো। এটা আলাদাভাবে কমিটি মেম্বারই বসে প্রজেক্টও স্টপ। ফাইনাল করে। হ্যাঁ, রবি সোমবারে আমি একটু অফিসে যেয়ে আপনাদের আপনি জানান। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। কিন্তু আচ্ছা, আপনার লোড ফ্লো করছেন, ভালো হইছে, কিন্তু আরেকটু আমাদের এই করতে হবে, কাজ আছে। আমরা রবিবার বা সোমবার উনি টাইম দিলে আমরা দেবো, পছন্দের উপরে দেবো। একটু দ্রুত আসেন, মানে রোববার আমি একটু স্পেশাল হবে। রেডি করা যাবে না। আচ্ছা, এটার জন্য জায়গা থেকে ইয়ারডি চিঠি পোস্ট করে ক্লিয়ার করতে এখন আসবে না। হ্যাঁ, জানি তো, আমি মানে আপনাদেরকে একটু চাপিয়ে করে রাখছি।